ঘটনার সাল 1998। ঘটনার স্থান পশ্চিম বিনাজুরি গ্রাম, চট্টগ্রামের রাউজান উপজেলার। ঘটনার ব্যক্তি মৃদুল দাস। আর ঘটনা বর্ণনা করেছেন দুজন, এক হচ্ছে সীমা দাস, মৃদুল দাসের নাতনি, আর আরেকজন হচ্ছে শ্যামা বড়ুয়া, সীমা দাসের বান্ধবী। আর ঘটনার সাক্ষী পশ্চিম বিনাজুরি গ্রামের দাসপাড়া এলাকার মুরব্বীরা এবং মৃদুল দাসের ছেলে এবং পরিবারবর্গ। তো শ্যামা বড়ুয়ার ভাষায় আমরা এই ঘটনাটি উপস্থাপন করছি। বলছেন শ্যামা বড়ুয়া, ক্লাস 6-এ ওঠার পরে হাই স্কুলে নতুন ভর্তি হই আমি। সীমা আমার ক্লাসের বান্ধবী ছিল। দুজনের নাম এবং দৈহিক গড়ন প্রায় একই হওয়ার কারণে সবাই আমাদের একে অপরের আপন বোন বলে মনে করত। বেশ ভালোই সম্পর্ক ছিল আমাদের মধ্যে। সীমা দাসকে ক্লাসের সবাই একটু অন্যভাবে চিনত, কেননা প্রায় প্রতিদিন সে দেরি করে এসে টিচারের বকাঝকা শুনত। কিন্তু স্কুলের টিচাররা সবাই সীমা আর তার পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো না থাকার বিষয়টা জানতেন, আর তাই তাকে বকাঝকা করলেও কখনো মার দিতেন না। আসলে বেচারি প্রতিদিন সকালে শামুক আর দেশীয় মাছ ধরে বাড়িতে দিয়ে আসতো, আর এই কারণেই তার স্কুলে আসতে দেরি হতো। সীমা আমাদেরকে মাঝে মাঝে তার দাদুর একটা গল্প বলতো। ছোটবেলায় আমরা তার ঘটনা শুনে হাসতাম, কিন্তু সন্ধ্যা হলে মনে মনে ঠিকই ভয় পেতাম। তখন ঘটনার গুরুত্ব না দিলেও ইদানিং আফনান দ্য হরর ওয়ার্ল্ডের অগ্রযাত্রা আরো প্রসারিত হওয়ার জন্য ঘটনা সংগ্রহ করতে চেষ্টা করেছি। যদিও সীমা এখন বিবাহিতা, তার 2টি মেয়ে রয়েছে, তাকে বিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রামের পটিয়াতে। শ্যামা বড়ুয়ার ছোট ভাই মূলত সীমা দাসের বাড়িতে গিয়ে এই যে ঘটনার বিস্তারিত বিবরণ সেটি সংগ্রহ করেছেন। 1998 সাল, প্রচন্ড বন্যায় ভাসছে সারা বাংলাদেশের অনেক অঞ্চল। বিনাজুরি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে হালদা নদী। বন্যার ফলে আর পাহাড়ি স্রোতে হালদার আশেপাশের এলাকা প্রায় ডুবে গেছে। স্থানীয় স্লুইস গেট সহ রাস্তা ডুবে গিয়ে প্রায় কোমর পর্যন্ত জল চারদিকে। অনেকের মতে এত বড় বন্যা ওই গ্রামে আগে দেখেনি কেউ। দাস সম্প্রদায়ের ঐতিহ্যগত পেশা হলো মাছ ধরা। মৃদুল দাস পারিবারিক ভাবেও জেলে পেশায় নিয়োজিত ছিলেন। বন্যার পানিতে তাদের বাড়ির উঠোনে পানি ঢুকে একদম ডুবে গেছে বললেই চলে। বাড়ির ভেতরেও পানি ঢুকে পড়েছে। একে তো বেশ গরিব, আর দ্বিতীয়ত বন্যার কারণে মাছ ধরাও বন্ধ। সব মিলিয়ে বেশ কষ্টে পড়ে যায় মৃদুল দাসের পরিবার। বন্যার পানি প্রায় 4-5 দিন স্থায়ী হয়। পানির স্তর কিছুটা কমে এলে মৃদুল দাস পরন্ত বিকেলে হাত জাল নিয়ে বাড়ি থেকে বের হয় মাছ ধরার জন্য। বাড়িতে খাবারের মতো তেমন কিছু না থাকার কারণে মাছ ধরাটা খুবই জরুরি হয়ে পড়ে। বন্যায় ফসলি জমির ধান ডুবে পচে নষ্ট হয়ে গেছে। জাল দিয়ে মাছ ধরতে ধরতে মৃদুল দাস খোলা একটা বিলের কাছে চলে আসে। নদীর জোয়ার আসার সময় হয়ে গিয়েছিল, তাই জমিতেও পানি বাড়তে শুরু করেছে। তিনি কোমর পর্যন্ত পানিতে কতদূর হেঁটে ওই বিলের মাঝখানে একটা ছোট দ্বীপের মতো জায়গায় যান জাল ফেলবেন বলে। কেননা ওই দ্বীপের মতো জায়গার আশেপাশে বেশ কয়েকটা পুকুর ছিল যেগুলো বন্যার পানিতে ডুবে গেছে। তিনি ভাবলেন হয়তো ভালো মাছ পাওয়া যাবে, যেহেতু পুকুরের পাশেই ঢিবির মতো জায়গাটা। ওই জায়গায় উঠে তিনি কাপড় আর মাছের পলিথিনটা ঠিক করে জাল প্রস্তুত করছিলেন। একটু পরেই সুবিধা মতো একটা জায়গা দেখে তিনি জাল ফেলে অপেক্ষা করছিলেন। এই ফাঁকে তিনি ঢিবির চারদিকে চোখ বুলিয়ে নেন। হঠাৎ তিনি খেয়াল করেন আসলে এটা একটা স্থানীয় কবরস্থান। পানিতে মাঠ ঘাট একাকার হয়ে যাওয়ার কারণে আর সন্ধ্যা ঘনিয়ে আসায় অস্পষ্টতা চারদিকে ছিল, তাই তিনি খেয়াল করতে পারেননি দূর থেকে। কিছু মেহগনি গাছ, কিছু কলা গাছ, লম্বা লম্বা ঘাস, বেশ পুরনো কবরের কিছু বাঁশের ভাঙা বেড়া, সব মিলিয়ে একটা ভুতুড়ে পরিবেশ এলাকা জুড়ে।
জাল টেনে তুলতে তুলতে তিনি একটু দূরেই বিলের মাঝখানে খেয়াল করে দেখেন একটা কাকতাড়ুয়া পানির স্রোতে একেবারে কাত হয়ে আছে, কিন্তু পানিতে ডুবে নেই। তিনি হঠাৎ দেখে চমকে যান এবং ভয়ও পেয়ে যান। জাল টেনে তুলে জাল থেকে বেশ কিছু মাছ পান তিনি। মাছ পাওয়ার যে ধারণাটা তিনি আগে করেছিলেন সেটা সত্যি হওয়ায় তিনি ওই ঢিবির মতো দ্বীপে আরো কিছুক্ষণ জাল ফেলার চিন্তা করেন। মনের অজান্তেই কেন জানি বারবার ওই কাকতাড়ুয়ার দিকে চোখ যাচ্ছিল তার, কেননা তার মনে হচ্ছিল কাকতাড়ুয়াটি যেন নড়াচড়া করছে। তিনি কাকতাড়ুয়ার দিক থেকে সরে এসে অন্যদিকে জাল ফেলেন। জাল টানার সময় তিনি খেয়াল করলেন ওই দিকেও ঠিক একইভাবে একই জায়গায় ওই কাকতাড়ুয়া দাঁড়িয়ে রয়েছে। এবার তিনি ভয় পেয়ে যান। পেছনে ফিরে আগের জায়গায় দেখার চেষ্টা করেন যে ওই জায়গাটায় কাকতাড়ুয়া আগের অবস্থায় আছে কিনা, কিন্তু দেখেন ওটা সেখানে নেই। বেশ অবাক হয়ে কিছুক্ষণ চিন্তা করে জাল টেনে তুলে দেখেন এবারও বেশ কিছু মাছ উঠেছে জালে। সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে এসেছে। তখন দূরে বাড়িঘরের আলোতেই তার ভরসা। কাকতাড়ুয়ার দিকে তাকিয়ে তিনি আর জাল না ফেলে বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু যেই না তিনি ওই ঢিবি থেকে বিলের পানিতে নেমেছেন, তিনি খেয়াল করেন জোয়ারের পানি ঢুকে বিলের পানি অনেক বেড়ে গেছে আর স্রোতও বেশি। তিনি কতদূর এগিয়ে আবার ঢিবিতে ফেরত আসেন। বেশ অসুবিধায় পড়ে যান তিনি। হাতে কোনো টর্চ নেই, কোনো ম্যাচও নেই, ঘুটঘুটে অন্ধকার। দূরে বাড়িঘর থেকে কিছুটা আলো দেখা যায়। উপায় না দেখে ভাটা পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেন তিনি, আর সেই সাথে আরো কিছুক্ষণ জাল ফেলার সিদ্ধান্ত নেন। এবারও তিনি ওই কাকতাড়ুয়ার দিক থেকে সরে অন্যদিকে জাল ফেলে অপেক্ষা করছিলেন। এমন সময় মনে কৌতূহলবশত তিনি ঘাড় ঘুরিয়ে ওই কাকতাড়ুয়ার দিকে তাকাতেই তিনি দেখেন ওইদিকে কোনো কাকতাড়ুয়া নেই। অন্ধকারে দেখা যাচ্ছে না মনে করে তিনি জাল রেখে ওইদিকে হেঁটে যান দেখার জন্য, কিন্তু দেখেন আসলেই ওখানে কোনো কাকতাড়ুয়া নেই। এবার তিনি মনের সাহস আর ধরে রাখতে পারেন না। তিনি জাল তুলতে গিয়ে দেখেন আরো ভয়ঙ্কর এক ঘটনা। এবার ওই কাকতাড়ুয়া ওই ঢিবির এক পাশে দাঁড়িয়ে আছে। বাতাসে পতপত করে তার গায়ের পুরনো শার্ট উঠছে, আর সে এক পায়ে হেঁটে মৃদুল দাসের দিকে এগিয়ে আসে। এই দৃশ্য দেখে মৃদুল দাস মাগো বাবাগো বলে পানিতে ঝাঁপ দেয়। মুখ ডুবিয়ে পানির স্রোতের বিপরীতে কতক্ষণ সাঁতরে গেছেন জানেন না। অন্ধকারে একটা জায়গায় এসে ওঠেন তিনি। উঠে হাঁপিয়ে উপর হয়ে শুয়ে ক্লান্তির চোখ বন্ধ করে নেন তিনি। ব্যাস, আর কিছু মনে নেই তার। গুনগুন শব্দে ঘুম ভেঙে যায় তার। তিনি দেখেন মাঝখানে আলো জ্বালিয়ে তার চতুর্দিকে 4-5 জন মানুষের মতো অবয়ব কি কি যেন বলে চলছে আর কিছু একটা খাচ্ছে। কারো মাথায় চুল নেই, আবার কারো মাথার কোনো অংশ ভাঙা, কেমন যেন একটা বিদঘুটে পরিবেশ। এই দৃশ্য দেখে তিনি পুনরায় পানিতে নেমে সাঁতার দেন, কিন্তু অবাক করা বিষয় হলো তিনি যেদিকেই সাঁতার কাটছেন না কেন ঠিক ওই অদ্ভুত লোকদের ঢিবিতেই তিনি বারবার ফেরত আসছেন। বারবার সাঁতার কেটে ওই একই জায়গায় তিনি ফেরত আসছিলেন। এটি ওনার কাছে খুবই অবাক করা বিষয় ছিল। একটা সময় তিনি ক্লান্ত হয়ে চিৎকার করতে থাকেন, কিন্তু কেন জানি তার চিৎকার কেউ শুনতে পাচ্ছিলেন না। তিনি আরো অবাক হলেন যখন তিনি দেখলেন এতক্ষণ দূরে বাড়ি ঘরে জ্বলতে থাকা আলোগুলো আর দেখা যাচ্ছে না। অদ্ভুত এক জায়গায় তিনি দাঁড়িয়ে আছেন। জীবনে কখনো দেখেননি এমন বিদঘুটে জায়গা। চারদিকে অন্ধকার আর গভীর এক নীরবতা। উপায়ন্তর না দেখে তিনি কোনো রকমে একটা জায়গায় চুপ করে বসে পড়েন আর দেখছিলেন সেই অবয়বগুলো কি করে। তিনি দেখলেন ধীরে ধীরে অনেকগুলো অদ্ভুত ধরন আর অদ্ভুত গড়নের মানুষের মতো অবয়ব সেখানে হাজির হয়। তারা তাদের মতো করে নিজ নিজ কাজ করছে। ওই যে বসে থাকা অবয়বদের একটা হঠাৎ বসা থেকে উঠে দুহাত দুদিকে প্রসারিত করে এক পায়ে হেঁটে এসে মৃদুল দাসের সামনে চলে আসে। মৃদুল দাস ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু সেই অবয়ব তাকে দেখে বলে, এই চিৎকার করিস না, তোর কোনো ভয় নেই। তুই আমাদের দেশে এসেছিস, এখানে চিৎকার করেও তোর কোনো লাভ নেই। আয় আমাদের সাথে বসে মাছ খা। এই কথা বলে কথা শেষ না করতেই মৃদুল দাসের পা ধরে
টেনে নিয়ে আসে সেই অবয়বটা। ভয়ের চোটে মৃদুল দাসের প্রাণ যায় যায় অবস্থা। কাছে এসে সে দেখতে পায় আসলে এই অবয়ব সবগুলোই দেখতে হুবহু কাকতাড়ুয়ার মতো, বড় বড় মাথা। কিন্তু অবাক করা বিষয়, কেউই মৃদুল দাসের দিকে তাকাচ্ছে না, সবাই যে যার মতো মাছ খাচ্ছে আর নিজেদের কাজ করছে। কেবল যেই অবয়বটা তাকে ধরে এনেছে সে মৃদুলের দিকে একটা মাছ এগিয়ে দিল। কি করবে মৃদুল বুঝতে পারে না। চারদিকে তাকে সে ভয়ে জড়সড় হয়ে পড়ে। সবার মাছ খাওয়া শেষ হলে মৃদুল দেখতে পায় এগুলো তার নিজেরই ধরা মাছ। খেয়ে দিয়ে সেই অবয়বগুলো, কিছু অবয়ব মাটিতে হেঁটে হেঁটে মনে হলো মাটির মধ্যে ঢুকে গেল, আবার কিছু অবয়ব চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। মৃদুল ভয়ে হতবিহ্বল হয়ে পড়ে। কেবল ওই একটা কাকতাড়ুয়া বসেছিল মৃদুলের পাশে। একটু পরে মৃদুলকে সেই অবয়ব বলে, এই ওঠ, চল তোকে তোর জায়গায় দিয়ে আসি, আর শোন, কখনো আর আমাদের জায়গায় আসবি না। যেই বলা সেই কাজ। ওই কাকতাড়ুয়াটি মৃদুলের এক পা ধরে টানতে টানতে পানিতে চেপে ধরে সেই অবয়বটা মৃদুলকে। একটা সময় জ্ঞান হারান মৃদুল। পানিতে চেপে ধরার কারণে মৃদুল মনে হচ্ছিল মৃদুলের কাছে যে সে পানিতে নিঃশ্বাস নিতে না পেরে মারা যাবে। অদ্ভুতভাবে প্রায় 2 দিন পরে মৃদুলকে সেই কবরস্থানের ঢিবির এক পাশে অজ্ঞান অবস্থায় গ্রামের মানুষজন উদ্ধার করেন। তার হাত জাল ঠিক থাকলেও মাছের আর কোনো হদিস পাওয়া যায়নি। অনেক অসুস্থ হয়ে পড়েন মৃদুল দাস। পরিবারের লোকজন জানতে চান যে ওই 2 দিন তিনি কোথায় ছিলেন। মৃদুল কেঁদে কেঁদে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রেহাই পেয়ে আসা কাকতাড়ুয়ার দেশের বর্ণনা দেন সবাইকে। পরে অবশ্য বিভিন্নভাবে ঝাড়ফুঁক করা হয় ওনাকে। একজন ওঝা বলেছিলেন মৃদুল আসলে মাছ খেকো কোনো ভয়ঙ্কর জিনের খপ্পরে পড়েছিলেন, আর জিনেরা মৃদুলের ধরা মাছ খাওয়ার জন্যই নাকি তাকে এমন পরিবেশে নিয়ে গিয়েছিল। আর যেহেতু মাছ খেতে পেয়েছিল, আর এই কারণে তারা মৃদুলের কোনো ক্ষতি না করে ছেড়ে দিয়েছে। মৃদুল ওই অসুস্থতা থেকে আর পুরোপুরি কখনোই সুস্থ হতে পারেননি। এই অসুস্থতা তাকে 2002 সালে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কেউ বলে স্বপ্ন দেখেছে, কেউ বলে মাছ খেকো প্রেতের খপ্পরে পড়েছে, কেউ বলে কবরস্থানের পিশাচ জিনের খপ্পরে পড়েছিল মৃদুল। কিন্তু মৃদুল দাস নাকি বলতেন এটা স্বপ্ন নয়, এটা সত্যি ছিল। কেননা বেশ কিছু উপলব্ধি তিনি পেয়েছিলেন যেটা স্বপ্নে কখনোই সম্ভব নয়। খবর নিয়ে জানা যায় আসলে ওই স্থানে একটা কাকতাড়ুয়া ছিল যেটা বন্যার পানিতে ভেসে গেছে। আর ওই যে ঢিবির মতো দ্বীপ, ওটা একটা বহু পুরনো পরিত্যক্ত কবরস্থান। যদিও বা এখন ওটা আর নেই, জায়গাটা সমান করে আবাদি জমি করা হয়েছে। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, কাকতাড়ুয়ার ঘটনা আসলে খুবই কম পাওয়া যায়। আমার ধারণা যে আমার বলা অনেক ঘটনা রয়েছে, তার মধ্যে কাকতাড়ুয়ার ঘটনা খুবই কম ছিল। আমি জানি না, ঠিক মনে নেই আমার আগের কাকতাড়ুয়ার ঘটনা আমি বলেছি কিনা। যদি না বলে থাকি, আমার বলা এটাই প্রথম ঘটনা যে ঘটনাটি কাকতাড়ুয়াকে নিয়ে। আসলে কাকতাড়ুয়ার বেশি কিছু জিনেরা সেখানে এসেছিল, আর তার মাছ খেতে পাওয়ার কারণে মৃদুল দাসকে কোনো ক্ষতি করেনি। ক্ষতি না করেই তারা চলে যায়। অসংখ্য ধন্যবাদ জয় বড়ুয়াকে চমৎকার একটি ঘটনা আমাদের সামনে তুলে দেওয়ার জন্য, যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আর ধন্যবাদ যারা ওই গ্রামের রয়েছেন, যারা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং যিনি আমাদেরকে এই ঘটনা বিস্তারিতভাবে সংগ্রহ করতে সাহায্য করেছেন, শ্যামা বড়ুয়ার ছোট ভাই। প্রিয় লিসেনার্স, যদি আমাদের ঘটনা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, জাযাকাল্লাহ খায়রুন, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আমাদের কিন্তু একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে। এই ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দুটি আমরা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত পোস্ট করে বা কমেন্ট সেকশনে জানাতে পারবেন। আর আমাদের এই চ্যানেলের লিঙ্ক আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এই আশাবাদ আমরা অবশ্যই সবসময় ব্যক্ত করি।
প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করেছে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। যদি রেকর্ড ফাইলের আকার 25 MB বেশি হয়ে যায়, সেক্ষেত্রে গুগল ড্রাইভের লিঙ্কটা আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন, তবে অবশ্যই সেক্ষেত্রে অ্যাক্সেসটা পাবলিক করে দেবেন, যাতে করে সহজেই আমরা ওই লিঙ্কে ঢুকে ঘটনাটি শুনে নিতে পারি। প্রিয় লিসেনার্স, চলে যাই জয় বড়ুয়ার পাঠানো আরো একটি ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স জয় বড়ুয়ার পাঠানো আরো একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটির সাল 2018 এবং এটি এখনো চলমান রয়েছে। ঘটনার স্থান দোছড়িপাড়া গ্রাম, বড়কল ইউনিয়ন, শুভলং, রাঙামাটি। ঘটনার যিনি ব্যক্তি তার নাম হচ্ছে সোনালী চাকমা এবং স্থানীয় গ্রামবাসী। আর ঘটনার যিনি বর্ণনাকারী তার নাম হচ্ছে মায়াবী চাকমা, যিনি সোনালী চাকমার আপন বড় বোন এবং প্রফেশনে উনি একজন নার্স, মানে উনি নার্সিং প্রফেশনে রয়েছেন। তো মায়াবী চাকমার ভাষায় আমরা এটি উপস্থাপন করতে যাচ্ছি। বলছেন মায়াবী চাকমা, আমার বাবার নাম নূতন কুমার চাকমা। তিনি বর্তমানে বড়কল ইউনিয়নের মেম্বার। পরপর 3 বার নির্বাচিত হওয়ায় তার জনপ্রিয়তা আর প্রভাব বেশ রয়েছে আমাদের গ্রামে। আমরা 2 বোন আর একজন ভাই রয়েছে। আমাদের বোন সোনালী চাকমা বর্তমানে ক্লাস 9-এ লেখাপড়া করছে। ছোটবেলা থেকেই বেশ ডানপিটে স্বভাবের ছিল সে, আর অত্যন্ত সাহসী। ঘটনাটি ঘটে 2018 সালে। বলা বাহুল্য, আমাদের গ্রাম দোছড়িপাড়ায় আমাদের নিজস্ব একটা মুদি দোকান রয়েছে, যেখানে নিত্য প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যায়। আমাদের বাড়ি আর দোকানের দূরত্ব 10-15 মিনিটের মতো হবে, আর তাই অনায়াসে আমরা বাড়ি থেকে দোকানে হেঁটে যাওয়া আসা করতে পারতাম। আমাদের এই দোকানের একটু পাশেই একটা বোধি গাছ রয়েছে। একবার সন্ধ্যায় আমার ছোট বোন দোকানের পাশে কোন একটা কাজে গিয়ে দেখে ওই বোধি গাছের ডালে, শেকড়ে এবং গায়ে অনেকগুলো ছোট ছোট বাচ্চা আকৃতির কিছু খেলাধুলা করছে। তাদের সবার পরনে পাটের বস্তার মতো কিছু দিয়ে প্যান্ট টাইপের কিছু পরেছে আর খালি গা। তাদেরকে দেখে কৌতূহলবশত আমার বোন সেখানে দাঁড়িয়ে তাদের দেখতে থাকে। মোটামুটি জ্ঞান বুদ্ধি হওয়ায় সে সবকিছু মনে রাখতে পেরেছিল এবং সম্পূর্ণ ঘটনা বর্ণনা দিতে পেরেছে। যাই হোক, কৌতূহলবশত সে ওই বাচ্চার মতো অবয়বগুলোর কাণ্ড দেখেছিল। তারা খুব দ্রুত কতক্ষণ গাছে উঠে যায়, আবার গাছের গা বেয়ে দৌড়ে আবার মাটিতে নেমে যাচ্ছিল। একটা পর্যায়ে আমার বোন তাদের দিকে এগিয়ে গেলে তার পায়ের শব্দে তারা যে যেখানে আছে সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে যায়। আমার বোন এগিয়ে যাচ্ছে দেখে তারা হঠাৎ করে সেই বোধি বৃক্ষের পিছনে গিয়ে লুকিয়ে যায়। আমার বোন ছোট বাচ্চা ভেবে সেই গাছের কাছে গিয়ে তাদের খুঁজতে থাকে, মনে করেছে খেলার সাথী। গাছের পেছনে গিয়ে সে তাদের খুঁজতে থাকে, দেখে যে তারা সেখানে নেই। সে তো অবাক, এই মাত্র এতগুলো বাচ্চা খেলছিল, তারা হঠাৎ উধাও হয়ে গেল কোথায়। তাদেরকে দেখতে না পেয়ে সে তাদের উদ্দেশ্য করে ডাকতে থাকে, কিরে কোথায় গেলি তোরা, কই গেলি, এইভাবে। তো এইভাবে কয়েকবার জোরে জোরে সে চিৎকার দিয়ে ডাকতে থাকে। ওদিকে ওর চিৎকার শুনে আমার মা এগিয়ে আসে আর ওকে গাছের নিচে কেন গেছে সেটার জন্য বকাঝকা দিতে থাকে। সে আমার মাকে সবকিছু বললেও মা বিশ্বাস করেন না। পরে তাকে হাত ধরে টেনে নিয়ে যান। যাবার সময় আমার বোন পিছনে ফিরে তাকায়, এবার সে দেখে গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে ওই বাচ্চাগুলো। সে আমার মাকে আবার দেখতে বলে যে ওই বোধিবৃক্ষের দিকে, কিন্তু আমার মা ইগনোর করে চলে আসেন বাড়িতে। এই ঘটনার 2 থেকে 3 দিন পরে ওই বোধিবৃক্ষ সহ বাগানটা এক গাছ ব্যবসায়ী লিজ নিয়ে নেন কাঠ কেটে নেবার জন্য। যেদিন লিজের টাকা দেওয়ার লেনদেন হওয়ার কথা বা লেনদেন হয়, ওই দিনই বাগানের মালিক এক অদ্ভুত স্বপ্ন দেখেন।
তিনি দেখলেন একজনের কাঁধে আর একজন দাঁড়িয়ে, অনেকগুলো বামন টাইপের লোক লম্বা হয়ে দাঁড়িয়ে তাকে সেই বোধিবৃক্ষ কাটতে নিষেধ করেন। এলোমেলো স্বপ্ন দেখেছে ভেবে তিনি সেটায় কোনো আসলে গুরুত্ব দেন না, সেটা উড়িয়ে দেন। পরদিন থেকে সে কাঠ ব্যবসায়ী তার লোকজন সহ এসে ওই বাগানের গাছ কাটার প্রস্তুতি নেয়। সব প্রস্তুতি নিতে নিতে ঠিক দুপুরের সময় হয়ে আসে। তারা প্রথমে ওই বাগানের ছোট ছোট কিছু গাছ আর গাছের ডালপালা কাটছিল। এক পর্যায়ে 3 জন মিলে ওই বোধিবৃক্ষের কাছে গিয়ে ওই গাছের ডালপালা কাটা শুরু করতেই শুরু হয় এক মহা বিপর্যয়। দিন দুপুরে সবার সামনে ওই 3 জনকে অদৃশ্য কিছু বেধড়ক চড়থাপ্পড় দিতে থাকে। এক পর্যায়ে মনে হচ্ছিল তাদেরকে কেউ যেন লাঠি দিয়ে মারছিল। সবাই তো অবাক, দিন দুপুরে কি হচ্ছে এসব। ঘটনার আকস্মিকতায় হতভম্ব সবার যখন সেন্স ঠিক হয়, সবাই তখন দৌড়ে পালাতে থাকে। এদিকে আমাদের বাড়ি মোটামুটি কাছে থাকায় সবাই আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়। আমার বাবাকে সবকিছু খুলে বলা হলে তিনি বাগানের মালিককে খবর পাঠান। তিনি যখন আসেন তখন তিনি স্বপ্নের কথা আমার বাবাকে জানান। আমার বাবা আর লিজ নেয়া সেই ব্যবসায়ী বাগানের মালিককে কথা গোপন করার জন্য দায়ী করতে থাকেন, আর ওই দিনের মতো গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়। ওই রাতে সেই বাগানের মালিক আবারও স্বপ্ন দেখেন সেই ছোট ছোট বামনের সমন্বয়ে গঠিত লম্বা সেই অবয়বকে। এবার সেটা বেশ ক্ষিপ্ত হয়ে বলে, তুই যে কাজ করেছিস তার জন্য তোকে মাসুল দিতে হবে। স্বপ্নে তিনি সেই অবয়বকে বলেন তিনি গরিব, গাছ কাটতে না পারলে তার অনেক সমস্যা হয়ে যাবে, তার অনেক টাকা দরকার, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। সেই অবয়বটা বাগানের মালিকের অনুনয় বিনয় শুনে তাকে বলে, গাছ কাটতে পারবি কিন্তু কিছু শর্ত মানতে হবে। ওই বোধিবৃক্ষ গাছ কোনোভাবেই কাটা যাবে না, ওই গাছের কোনো ডালপালাও ভাঙা যাবে না। অন্য গাছগুলা কাটা যাবে, যারা গাছ কাটবে তাদের সবাইকে বস্তা গায়ে দিয়ে গাছ কাটতে হবে। প্রথম শর্তটা ঠিক থাকলেও দ্বিতীয় শর্তটা বেশ অদ্ভুত ছিল। তো হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠে যান সেই বাগানের মালিক। সকালে তিনি আমার বাবা আর ওই ব্যবসায়ীর সাথে এসব কথা শেয়ার করেন। এসব শুনে ওই ব্যবসায়ী বলেন যে আমি এসব ঝামেলা জড়াতে পারবো না, আমি চলে গেলাম, আমার টাকা আমাকে ফেরত দাও, যতটুকু গাছ কাটছি এই গাছের দাম রেখে আমার টাকা আমার ফেরত দাও। উনি লিজ ক্যান্সেল করে চলে যান। কদিন পরেই অন্য ব্যবসায়ী আসেন লোকজন নিয়ে। তারা গাছ কাটার আগে সবাই ছালার বস্তা গায়ে দিয়ে তৈরি হয়ে গাছ কাটতে শুরু করেন, কোনো সমস্যা হয় না। কিন্তু সেই বাগানের মালিক কিভাবে বলেছেন কে জানে, শ্রমিকগুলো এক পর্যায়ে সেই বোধিবৃক্ষের 2-3টা ডালও কেটে ফেলেন ভুল করে। এদিকে দূর থেকে খেয়াল করে সেই বাগানের মালিক দৌড়ে চলে আসেন এবং তাদেরকে নিষেধ করেন ওই গাছটি না কাটতে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। বাগানের মালিকের একমাত্র ছেলে, সদ্য ইন্টারমিডিয়েট পাশ করা, ওই দিন থেকেই অদ্ভুত আচরণ শুরু করে এবং এক পর্যায়ে সে পাগল হয়ে যায়। এখনো সে পাগল হয়ে আছে। এদিকে আমার ডান পিঠে বোন সোনালী চাকমা প্রায় প্রতিদিনই সেই গাছের কাছে গিয়ে ওই বামন লোকদের খুঁজতে থাকে। স্থানীয়ভাবে বামন লোকদেরকে বাক্কন মানুষ বলে। বাক্কন মানে বামন, স্থানীয় ভাষায় এটি বলা হয়। ভেবেছিল এরা তার খেলার সাথী। বাগানের বাকি গাছগুলো কাটা হয়ে গেলে জায়গাটা মোটামুটি পরিষ্কার হয়ে যায়। এক সন্ধ্যায় আমার বোন আবারও সেই গাছের কাছে গেলে দেখতে পায় সেই ছোট বামন টাইপের লোকগুলো একজন আরেকজনের সাথে পেঁচিয়ে সাপের মতো হয়ে ওই বোধিবৃক্ষের গোড়ায় শেকড়ের সাথে পেঁচিয়ে আছে। কাছে গিয়ে তাদের ডাক দেয় সোনালী। অনেকগুলো অবয়ব মাথা তুলে তার দিকে তাকায়। এবার কাছ থেকে সোনালী দেখতে পায় সেই বামন টাইপের লোকগুলো সবার মুখ বুড়ো মানুষের মতো। এবার সে ভয় পেয়ে দৌড় দেয় ওখান থেকে। আমাদের দোকানে ঢুকে কেঁদে দেয় সে। আমার মাকে এসব বলার পর তিনি সোনালীকে আরো বকাঝকা করেন। এই ঘটনার আরো 2-1 দিন পর আমাদের দোকানের জানালা থেকে সোনালী ওই গাছের দিকে তাকিয়ে দেখতে পায় এবার ওই গাছের ডালে ঝুলে ঝুলে খেলছে অবয়বগুলো। আমার মাকে ডেকে দেখতে বললে তিনি কিছুই দেখতে পাননি। এভাবে কেটে যাচ্ছিল দিন। এই ঘটনার আরো বেশ কিছুদিন পরে এক পরন্ত বিকেলে আমার বোন সোনালী
উঠোনে চেয়ারে বসেছিল। হঠাৎ সে খেয়াল করে দু একজন সেই বামুন টাইপের লোক এসে দৌড়ে দৌড়ে তাকে চারদিকে ঘিরে প্রদক্ষিণ করছে আর হাসছে। কিছুক্ষণ অতিবাহিত হলে আমার বোন তাদের বুড়ো চেহারার হাসিতে বিরক্ত হয়ে উঠোন থেকে একটা লাঠি নিয়ে তাদের তাড়া করতে ছুটে যায়। এদিকে হঠাৎ করে আমার মা দূর থেকে খেয়াল করলেন আমার বোন দু তিনজন ছোট ছেলেকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। তিনি ছেলে মেয়েরা খেলছে ভেবে এড়িয়ে যান। পরে আমার বোন এসে আমার মাকে সবকিছু বললে তিনি চিন্তিত হয়ে পড়েন। কেননা এতদিন তিনি সোনালীর মুখে শুনেছেন, কিন্তু আজকে তিনি নিজের চোখে দেখেছেন। ঝাড়ফুঁক করা হয় সোনালীকে। যাকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয় সেই বৈদ্য আমাদেরকে জানান সোনালী নাকি অনেক ভাগ্যবতী। সে গুরুদেবকে দেখেছেন, যিনি ওই বৈদ্যের গুরুদেব। তারা সোনালীকে পছন্দ করেছে আর তাই তাকে দেখা দিয়েছে। বৈদ্যরা নাকি শত সাধনার পরেও তাদের দর্শন পায় না, আর তাদের অভিশাপে ওই ব্যবসায়ীর ছেলে আজ পাগল হয়ে আছে। বৈদ্যর মুখে এসব কথা শুনে আমার মা বাবা তো বেশ অবাক হলেন। সমাধান হিসাবে ওই বোধিবৃক্ষের নিচে 7 কেজি মিষ্টি রেখে আসতে বলা হলো। আমরা তাই করি। এরপর অনেক বছর কেটে যায়, কিছু হয় না। কিন্তু সম্প্রতি 2022 সালের আগস্ট মাসে আমার বোন দোকান থেকে ফেরার পথে আবার সেই বাক্কন বা বামন টাইপের দুজন লোককে দেখেন, যারা আমার বোন সোনালীকে পাশ কাটিয়ে ওই বোধিবৃক্ষের দিকে চলে গিয়েছে। এমনিতে সোনালী সুস্থ আছে, এখনো কোনো সমস্যা তার আগেও হয়নি, এখনো হয়নি। আর এই যে এই ঘটনাগুলো, সেগুলো নাকি এখনো ওখানে প্রচলিত রয়েছে। তো এটা ছিল ঘটনা। মায়াবী চাকমা আরো বেশ কিছু বিষয় বলেছে যে এসব বামন টাইপের জিনগুলো নাকি বেশ শক্তিশালী আর অনেক অসাধ্য সাধন করে দিতে নাকি তারা সক্ষম। তাদেরকে নাকি পোষ মানানো যায়। সাদা মিষ্টি, তারপর তাল মিশ্রি, এগুলো নাকি তাদের প্রিয় খাবার। আবার তাদের দেয়া শর্ত পূরণে ব্যর্থ হলে ভয়ানক বিপদ নেমে আসে, এমনটাই নাকি ওই বৈদ্য বলেছিলেন। পরিশেষে বলতেই হবে, পাহাড়ি জনপদ আসলে রহস্যময়, আর তাদের জীবনধারাও আরো বৈচিত্র্যময়। প্রিয় লিসেনার্স, এই যে বামন টাইপের লোক, এদেরকে আমরা সাধারণত বলি গদ্রবঙ্গা। এরা আসলে অনেক শক্তিশালী জিন। এরা মানুষের অনেক ক্ষতি করতে পারে, পাগল বানিয়ে দেয়া, হত্যা করা। এরা যদি একবার কারো পিছে লাগে তাহলে ওদের থেকে মুক্তি পাওয়া অনেক কঠিন। আর একবার কারো ক্ষতি করে বসলে, স্থায়ীভাবে ক্ষতি করে ফেলে, সেখান থেকে সুস্থ হওয়া এটা আরো অনেক কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে অন্য কোনো মানুষের পক্ষে সকল ধরনের তন্ত্রমন্ত্র প্রয়োগ করে, বিদ্যা প্রয়োগ করেও এটা থেকে মুক্তি পাওয়া অসম্ভব বলতে হবে। অনেকেই এই গদ্রবঙ্গা জিনের উপাসনা করেন। সাঁওতাল সম্প্রদায়ের লোকেরাও এই গদ্রবঙ্গা জিনের উপাসনা করে থাকেন। তো প্রিয় লিসেনার্স, আমরা গদ্রবঙ্গা জিন রিলেটেড বেশ কিছু ঘটনা আগেও প্রচার করেছিলাম। তো এটা আমার ধারণা গদ্রবঙ্গা জিনেরই ঘটনা। অনেক ধন্যবাদ আবারও যারা এই ঘটনার সংগ্রহে সহায়তা করেছেন, স্পেশালি মায়াবী চাকমাকে। তো তিনি চমৎকারভাবে তাদের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাটি জয় বড়ুয়াকে দিয়েছেন, এবং জয় বড়ুয়ার মাধ্যম দিয়ে আমরা প্রিয় লিসেনার্স আপনাদের সামনে উপস্থাপন করলাম। প্রিয় লিসেনার্স, আমাদের ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, আর এই দুটো লিংক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও চেক করে নিতে পারবেন। আমরা হোয়াটসঅ্যাপ কলে বা মোবাইল ফোনের কলে কোনো ধরনের কোনো ঘটনা সংগ্রহ করতে পারি না, কারণ হচ্ছে একটি ঘটনা একাধিকবার শুনতে হয়, সময় সুযোগ করে শুনতে হয়, তারপর সেই ঘটনা নিয়ে বিশ্লেষণ করতে হয়, যার কারণে আমরা ফোন কলে বা হোয়াটসঅ্যাপ কলে বা মেসেঞ্জার কলেও কোনো ধরনের কোনো ঘটনা আমরা নেই না বা সংগ্রহ করতে সক্ষম হই না। আমরা শুরুতে কিছু নেওয়া শুরু করলেও এগুলো এলোমেলো হয়ে যায়, যার কারণে আমরা হোয়াটসঅ্যাপে ঘটনা নেওয়াও বন্ধ করে দিয়েছি। এই জন্য আপনারা শুধু আমাদেরকে ইমেইলই করতে পারবেন
আর রেকর্ড ফাইল যদি 25 MB বেশি হয়ে যায় তাহলে গুগল ড্রাইভ করে আমাদেরকে পাঠাতে পারবেন। সেক্ষেত্রে গুগল ড্রাইভের লিঙ্কটা অবশ্যই পাবলিক করে দিতে হবে, তা না হলে আমরা আপনাদের ওই লিঙ্কে ঢুকতে পারবো না। প্রিয় লিসেনার্স, এখন আমরা চলে যাব সৌমিত্র রয়ের পাঠানো একটি ঘটনায়। চলুন শুনে আসি সৌমিত্র রয়ের পাঠানো ঘটনাটি। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে দিয়েছে সৌমিত্র রয়। তবে সৌমিত্র রয় যার কাছ থেকে ঘটনা সংগ্রহ করেছেন তাকে আমি চিনি। তার নাম ফিরোজ মাহমুদ। তার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কামারথি গ্রামে। উনি দীর্ঘ প্রবাস জীবন শেষে বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে আসার পর বিভিন্ন মাধ্যমে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। আর সৌমিত্র রয়ের সাথে যখন তিনি যোগাযোগ করতে সক্ষম হন, তারপর সৌমিত্র রয় আমাকে বলেন যে তিনি আমার সাথে দেখা করতে চান। আমি সময় করে তার সাথে দেখা করি। দেখা করার পর দীর্ঘ আলাপচারিতা হয় তার সাথে। উনি জানান যে তিনি এখান থেকে চলে যাবেন কক্সবাজার। মূলত কক্সবাজারে উনি একটা কাজের জন্যই যাবেন, বেড়ানোর জন্য নয়। আর উনি যখন আমাদের সাথে দেখা করতে আসেন তখন ওনার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাকে বলেছিলেন। আমি মূলত যদি কোনো লিসেনারদের সাথে দেখা করি তখন কারোর সাথে আমি ঘটনা সম্পর্কিত কোনো আলাপচারিতায় যাই না। তার পেছনে কারণ হলো যে যখন কেউ কারোর সাথে দেখা করতে আসে তখন তাদের অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতা করাটা আমি বাঞ্ছনীয় মনে করি। ঘটনা নিয়ে আলোচনা করতে গেলে ওই দেখা যাচ্ছে যে ব্যক্তিগত আলাপচারিতা বা এমনি সুন্দর কিছু মুহূর্তগুলো সেগুলো আসলে সেভাবে থাকে না, একটা অন্যরকমের পরিবেশ বিরাজ করে। এই জন্য আমি ঘটনাটা কিছুটা শুনেছিলাম এবং বলেছিলাম যে আপনি সৌমিত্র রয়ের সাথে এই ঘটনাটা শেয়ার করবেন। আমি সৌমিত্র রয়ের কাছ থেকে ডিটেলস জেনে তারপর ইনশাল্লাহ সেই ঘটনাটি প্রচার করব। তো উনি সৌমিত্র রয়ের সাথে পরবর্তীতে আরো ডিটেলসে ঘটনাটি শেয়ার করেন। সৌমিত্র রয়ের কাছ থেকে আমি ঘটনাটি পাই এবং এই ঘটনাটি আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। ঘটনাটির এক্সাক্ট যে একটা সময় দিনক্ষণ উনি সেভাবে বলতে পারেন নাই, তবে এতটুকু বলতে পেরেছিলেন যে এটা বছরখানেক আগের ঘটনা, মানে উনি যখন বিদেশ গিয়েছিলেন তার আগের ঘটনা। আর ওই দিনটা ছিল কুরবানি ঈদের দিন। এই ফিরোজ মাহমুদ ভাই উনি মূলত থাকতেন হচ্ছে পরিবার সহ চট্টগ্রামে। এক কুরবানি ঈদের আগে ওনারা পরিবার সহ বেড়াতে আসেন টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কামারথি গ্রামে, যেখানে তার নানা বাড়ি। মূলত ওই কালিহাতী উপজেলাতেই ওনার নানা বাড়ি দাদা বাড়ি প্রায় একই জায়গায় আর কি। কালিহাতী সদরে হচ্ছে ওনার দাদা বাড়ি, আর সেখান থেকে 3 কিলোমিটার দূরে কামারথি নামক যে গ্রাম সেখানে হচ্ছে ওনার নানা বাড়ি। ঈদের দিন তিনি যমুনা ব্রিজ সহ বিভিন্ন জায়গা বন্ধু বান্ধবদের সাথে তিনি ঘুরে বেড়ান। ঘুরে বেড়াতে বেড়াতে রাত প্রায় 9টা বেজে যায়, 9টারও বেশি বাজে। তখন ওনারা বন্ধু বান্ধবরা মিলে আবার ফিরছিলেন। ওনার সাথে 2টা সিএনজি ছিল। তো একটা সিএনজিতে 5 জন বসেছিল, তারা সবাই তাদের যে গন্তব্য সেই জায়গাতে নেমে যায়। আর একটা সিএনজিতে উনি ছিলেন, সেখানে আরো 4 জন বন্ধু ছিল। তাদের বাড়ি ছিল ওই কালিহাতী থেকে 1.5 কিলোমিটার ভেতরে কুষ্টিয়া নামে একটা গ্রাম আছে। আমরা যে জেলা কুষ্টিয়া বলি সেটা না, ওখানে কুষ্টিয়া নামে একটা গ্রাম আছে সেখানে। এরপরে তো আরো বেশ খানিকটা পথ তাকে যেতে হবে, কিন্তু সমস্যা হলো যে সিএনজিতে গ্যাস ফুরিয়ে গিয়েছিল বা এরকম কোনো সমস্যা হয়েছিল, যার কারণে সিএনজি চালক তাকে একদম ওই কামারথি গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে নারাজ ছিলেন। কোনোভাবেই তাকে রাজি করানো যায়নি। বাধ্য হয়ে তিনি স্থানীয় যেই একটা ভ্যানের যে স্ট্যান্ড আর কি সেখানে নেমে যান। ওই আরো কিছুটা আগানোর পর কামারথি জায়গাটা যদিও পরে, সেখানে পর্যন্ত কিছুটা পথ এগিয়ে দিয়ে এসেছিলেন। কিন্তু প্রবলেমটা হলো যে ওইখানে ওই সময় কোনো লোক ছিল না। ওই জায়গাতে 4 থেকে 5টা রাইস মিল রয়েছে। ওখানে রাত 1টা-2টার সময়ও লোকজন গম গম করে, কারণ ওই রাইস মিলে সারাক্ষণ কাজ চলে। তো যারা নাইট শিফটে যারা কাজ করে তারা আবার ওই দিক দিয়ে হাঁটাহাঁটি করে, যার কারণে ওখানে সবসময় একটা লোকজন মানে একটা বিরাজমান থাকে আর কি। যেহেতু ঈদের
রাত ছিল, মানে ওই দিনটা ঈদের দিন, দিন পার হয়ে রাত চলে আসছে, স্বাভাবিকভাবেই তো কারখানা বন্ধ থাকবে। ওইখানে ওই সময় ছিল একদম শুনশান নীরবতা, কোনো মানুষ নেই, কুকুর বিড়াল পর্যন্ত নেই। তো উনি বুঝতে পারলেন এখান থেকে বাকিটা পথ তাকে হেঁটেই যেতে হবে। উনি হাঁটা শুরু করে দেন। ওখান থেকে কিছুটা পথ আগানোর পর একটা মসজিদ পড়ে। ওই মসজিদ থেকে আরো কিছুটা এগিয়ে যাবার পর একটা রাস্তা পড়ে। ওই রাস্তার দুপাশে বড় বড় বাঁশ গাছ রয়েছে এবং দুপাশের বাঁশগুলো হেলে পড়ে এমন একটা অবস্থা বিরাজ করেছে, যেমন বিয়ে বাড়িতে যেভাবে গেট সাজানো হয় ঠিক তেমন। দিনের বেলাতে রাস্তাটা খুবই সুন্দর দেখায়, মনে হচ্ছে যে একটা সবুজ গুহার মধ্যে আপনি ঢুকে যাচ্ছেন। উপর দিয়ে সবুজ পাতাগুলো, বাঁশের পাতাগুলো চলে আসছে, সবুজ গুহার মধ্যে আপনি ঢুকে, চমৎকার একটা সুন্দর জায়গা আর কি ওই রাস্তাটা। কিন্তু রাতের বেলা কিন্তু সেটা বেশ ভয়ানক আকারই ধারণ করে বলতে হবে। ওই সময় ওনার কাছে একটা মোবাইল ফোন ছিল, নোকিয়া এক্সপ্রেস মিউজিক নামে একটা ওই সময় ওই মডেলের ফোন ছিল, যেটাতে শুধু গান টান শোনার জন্য এটা খুব ওই সময় চলতো আর কি। তো ওনার কাছে ওইরকম একটা ফোন ছিল। তো উনি ওই রাস্তা দিয়ে যখন ঢোকেন, বাসার ভিতরে ঢুকে যান, ওনার কানে হেডফোন ছিল, গান শুনছিলেন। একটা পর্যায়ে মনে হলো যে হেডফোন খুলে উনি পকেটে, মানে চিন্তা করেন যে রাখি আর কি। তো রাখেন, উনি হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে ওনার মনে হয় যে ওনার হাতের বাম পাশে একটা ঝোপ রয়েছে, ওটা ঠিক বাঁশের ঝোপ না, অন্য একটা ঝোপ। ওই ঝোপটা নড়ছে। ওই সময় কিন্তু হালকা বাতাস ছিল এবং জ্যোৎস্না রাত ছিল। জ্যোৎস্না রাত বলতে এরকম পূর্ণিমার মতো এতটা আলোকিত না থাকলেও দেখা যায় মোটামুটি এরকম আলো ছিল চারদিকে। আর যেহেতু বাঁশঝাড়ের ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওই জায়গাটাতে বেশ অন্ধকারচ্ছন্নই ছিল। তো উনি যখন যাচ্ছিলেন তখন ওই ঝোপটা যখন নড়ছে, উনি চিন্তা করেন আচ্ছা ঝোপটা নড়ে কেন। তো কি মনে করে ওনার একটু কৌতূহল জাগে, ঝোপটা কেন নড়ছে, একটু যাই ওইদিকে। উনি এমনিতে একটু ভীতু প্রকৃতির হলেও ওই সময় কেন জানি তার কাছে মনে হচ্ছিল যে তাই একটু এগিয়ে গিয়ে দেখেই না। ওনার মোবাইলে তো আলো ছিল, তো মোবাইলে আলো জ্বালিয়ে উনি কিছুটা পথ আগানোর পর উনি দেখতে পান যে ওই ঝোপের পাশে বাঁশ, মানে কয়েকটা বাঁশ গাছ রয়েছে, ওইটার সাথে হেলান দিয়ে একটা মানুষ বসে আছে। মানুষের আকার আকৃতিটা বসে থাকলেও বোঝা যাচ্ছে যে তিনি দাঁড়ালে কতটুকু মানে হাইট তার হবে। কারণ আমরা একটা মানুষ যদি বসে থাকে এতটুকু কিন্তু বুঝতে পারি যে তিনি দাঁড়ালে তার হাইটটা কত ফুট হতে পারে। তো উনি ওইটা দেখে আন্দাজ করেন যে ওই অবয়বটির হাইট প্রায় 7 ফুট 7.5 ফুটের মতো হতে পারে। আর উনি যে জিনিসটা দেখে মারাত্মক ভয় পান সেটি হলো, উনি দেখেন যে ওই জিনিসটার কাঁধের উপর থেকে যে গলার যে অংশটা, আমরা গলার একটা অংশ আছে, তার উপর মাথা, গলার উপরে মাথা, ওইটা কাঁধ রয়েছে কিন্তু গলাও নেই, মাথাও নেই। আর মাথাটা ওই জিনিসটার একটা হাতে, এবং ওই মাথাটায় দুটো চোখ জলজল করছে। চুলের মধ্যে কয়লা যেরকম জলজল করে, কয়লার যেরকম কালার হয়, ঠিক চোখ দুটো ওই রকম টেনিস বলের মতো গোল জলজল করছে। শুধু যে এমনটা হচ্ছে তা নয়, ওই অবয়বটা, তার ওই মাথাটা এক হাত থেকে আর এক হাতে নিচ্ছে। আমরা মাঝে মাঝে দুই হাতে যদি টেনিস বল নিয়ে খেলতে চাই, এক হাতে টেনিস বল নিয়ে আর এক হাতে নেই, ডান হাত থেকে বা হাতে নেই, বা হাত থেকে ছুঁড়ে আবার ডান হাতে নেই। ওই অবয়বটা, তার মাথাটা এভাবে নিয়ে খেলা করছে। ওই দৃশ্য দেখে উনি তো মারাত্মক ভয় পান। উনি ওইখান থেকে দ্রুত বের হয়ে যান। বের হওয়ার যতটুকু পথ রয়েছে, মানে রাস্তায় ওঠার জন্য, মেইন রাস্তায় ওঠার জন্য, ওইটুকুতে আর কোনো সমস্যা হয়নি। কিন্তু মেইন রাস্তায় যখন উনি ওঠেন এবং উঠে ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করেন, তখন দেখেন যে রাস্তার একটা পাশ, যেই পাশে বাঁশঝাড় ছিল, সেই দিক থেকে বিড়ালের আকৃতির বড় একটা কিছু, মানে এই বিড়াল, এত বড় বিড়াল নর্মালি দেখা যায় না, এটা কুকুরের আকৃতির মতো একটা বিড়াল, কালো সাদা মিক্সড কালারের একটা বিড়াল,
এই বিড়ালটা ওই বাঁশের ওই সাইড থেকে রাস্তা দিয়ে উঠে রাস্তার অন্য পাশে, মানে ক্রস করে রাস্তার অন্য পাশে নেমে যান। তিনি এই বিড়ালটি দেখে হঠাৎ করে চমকে ওঠেন, কিন্তু চিন্তা করেন রাতের বেলা এটা কি বিড়াল না অন্য কিছু, শেয়াল বা অন্য যে কোনো প্রাণী হতেই পারে, অনেক সময় নিশাচর প্রাণী থাকে। উনি এই চিন্তা করেছেন, আর এটাও ভেবেছেন যে বিড়াল বিড়ালের মতো চলে যাচ্ছে, আমি আমার মতো পথ চলি, সমস্যা কি। তো উনি হাঁটছেন, আর একটু আগে যে জিনিসটা তিনি দেখেছেন সেটা চিন্তা করে তো উনি ভয় পাচ্ছিলেন। এর মধ্যে কি হয়, হঠাৎ করে আর একটা কালো রঙের ওই একই আকৃতির বিড়ালের মতো একটা জিনিস, ওইটা রাস্তার উল্টো পাশে, যেই পাশে মূলত কেবল বিড়ালটি নেমে গিয়েছিল, ওই দিক থেকে আর একটা বিড়াল উঠে রাস্তা ক্রস করলো। উনি এটাকেও খুব বেশি ভয়ের হিসাবে নেননি, কিন্তু যখনই আরো একটু পথ উনি এগিয়ে যান, তখন তিনি দেখেন এই যে দুটো বিড়াল একটু আগে রাস্তা ক্রস করেছিল, এই দুটো বিড়ালই রাস্তার ডান পাশে একটা, বাম পাশে একটা দাঁড়িয়ে রয়েছে এবং তার দিকে তাকিয়ে রয়েছে। উনি দেখেন যেটা বিড়ালেই, কিন্তু আকৃতিতে কিন্তু অনেক বড় এবং খুব হিংস্র প্রকৃতির মনে হচ্ছিল। এখন ওনার যে সমস্যাটা ওনার কাছে মনে হচ্ছিল সেটি হলো যে ওনাকে তো রাস্তা সোজা যেতে হবে। ওই বিড়াল দুটি এমন ভাবে রাস্তার দুপাশে দাঁড়িয়ে ছিল, মানে ওই বিড়াল দুটোকে মানে দুপাশে রেখে মাঝখান দিয়ে তাকে যেতে হবে। তো ওনার তো এই দৃশ্য দেখে ভয় পাওয়ার পরিবর্তে ওনার মেজাজ খুব গরম হয়, কারণ একটু আগে একটা জিনিস দেখে উনি ভয় পেয়েছেন। তারপর আবার এই বিড়ালগুলো এসে উৎপাত করছে, এই বিড়ালগুলো ভয়ানক কিনা এটা নিয়ে উনি অতটা ভাবেন নাই। আর বিড়াল যেহেতু রাস্তার এক পাশে একটা দাঁড়িয়ে রয়েছে আর এক পাশে একটা দাঁড়িয়ে রয়েছে, উনি কি করেন, রাস্তার ডান পাশে যেটা দাঁড়িয়ে রয়েছে সেই দিকে এগিয়ে গিয়ে একটা বিড়ালের গায়ে এমন জোরে একটা লাথি মেরেছেন, এক লাথিতে ওই বিড়ালটি উড়ে গিয়ে, মানে একদম ছিটকে গিয়ে ওই যে বাঁশঝোপ, ওই বাঁশঝোপের দিকে চলে গিয়েছে এবং বাঁশঝোপের সাথে একটা বাঁশের সাথে গিয়ে ধাক্কা খায়। এবং ধাক্কা খাওয়ার পর এমন এক বিকট আর্তনাদ করে ওঠে, এমন আর্তনাদ উনি জীবনে কখনো শোনেন নাই, এমন ভয়ানক এক আর্তনাদ। উনি তখন চিন্তা করেন যে এত বড় একটা বিড়াল, এই বিড়ালকে লাথি দিয়ে সর্বোচ্চ 2 থেকে 3 হাত দূরে ফেলার সক্ষমতা ওনার আছে, কিন্তু এত বড় একটা বিড়ালকে উনি লাথি দিলেন সমস্ত শক্তি দিয়ে, এই বিড়ালটি এত দূরে গিয়ে বাঁশের সাথে কিভাবে আঘাত খেল। তখন উনি বুঝতে পারেন না কোনো স্বাভাবিক বিড়াল নয়। আর ওই বিড়ালের গায়ে যখন উনি লাথি দিয়েছেন, লাথি দেওয়ার পরে অন্য যে বিড়ালটি ছিল সেটিও পালিয়ে চলে গেছে। উনি তখন চিন্তা করেন যে কাজটা তো ভালো হলো না। যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে, উনি দ্রুত বাড়ির দিকে আগাতে থাকেন আর দোয়া দুরুদ পড়ছেন। কিছু সময়ের মধ্যে হঠাৎ করে ওনার কানে কিছু কথা ভেসে আসে। উনি চিন্তা করলেন কি ব্যাপার, মানুষ কথা বলছে কোথায়। উনি দেখতে পান রাস্তার এক পাশে, রাস্তাটা বেশ ঢালু ছিল, প্রায় 15-20 ফুট ঢালু ছিল, তার পাশে আবার মানে জমি রয়েছে, ফসলি জমি, আর এক পাশে তো ওই বাঁশের ওই জঙ্গলগুলো ছিল। তো উনি চিন্তা করছেন যে মানুষ আসছে তো ভালো, ওনাদের সাথে কথা বলতে বলতে বাড়িতে যাওয়া যাবে। আর ফিরোজ মাহমুদ ভাইয়ের নানা অত্র এলাকায় খুব স্বনামধন্য একজন মানুষ, মৌলানা, প্লাস উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। এলাকার বিভিন্ন বিচার সালিশে উনি যান এবং মানুষ তাকে খুবই শ্রদ্ধা করে। তো উনি চিন্তা করলেন যে লোকগুলো আসছে তাকে যদি বলা হয় যে আমার নানা অমুক, আমি তার নাতি, তাহলে এই লোকগুলো তাকে হেল্প করবে এবং সামনের দিকে এগিয়ে দেবে। তো উনি ওই চিন্তা করে দাঁড়িয়ে যান। উনি দেখতে পান যে অল্প সময়ের মধ্যেই ওই রাস্তার নিচ থেকে দুটো অবয়ব ভেসে আসছে, মানে হেঁটে হেঁটে রাস্তার ওই ঢালু রাস্তাটা দিয়ে রাস্তার উপরে উঠছে। ওই রাস্তাটা ছিল 30 ফুট চওড়া। এখন উনি চিন্তা করছেন যে এই লোকগুলো কি কথা বলছে, ওই লোকগুলো আসলে যে কি ভাষায় কথা বলছে, এমন ভাষা উনি কখনো শোনেননি। উনি খুবই অবাক হন, এমন ভাষা তো উনি কখনো শোনেন নাই। আরো যে জিনিসটা দেখে উনি প্রচন্ড শকড হন সেটা হলো ওই চাঁদের আলোতে দেখতে পান এই যে দুটি লোক উঠে আসলো রাস্তার নিচ থেকে, এই দুটি লোকের মাথা নেই এবং যে গলা রয়েছে গলাও নেই, মানে কাঁধ সমান
দুই কাঁধ সমান, কোনো মাথা নেই। এবং এই দুটি লোকই কথা বলতে বলতে উঠে আসছে। মাথা নেই, মুখও নেই, তাহলে কথা আসছে কোথা দিয়ে? এরা কথা বলছে কিভাবে? এই জিনিস চিন্তা করেই ভয়ে তার সমস্ত শরীরের লোম দাঁড়িয়ে যায়। এবং ওই দুটি লোক উঠেই যে কাজটি করে সেটা হলো রাস্তার দুই পাশে দাঁড়িয়ে যায়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারা দুজন মানে হাত ধরে ফেলে, মানে একজন রাস্তার ডান পাশে একজন বাম পাশে, এই পাশে এইভাবে দাঁড়িয়ে একজন আরেকজনের হাত ধরে। তার মানে হচ্ছে পুরো রাস্তা ব্লকড, এদিক দিয়ে তিনি যেতে পারবেন না। উনি যখন এই দৃশ্য দেখেছেন উনি চিন্তা করেন যে সর্বনাশ, আমি তো বাড়ির দিকে যেতে পারবো না, এখন একটাই উপায় আছে, উল্টো দিকে ঘুরে ওই বাসরের ভেতর দিয়ে মসজিদের দিকে যাও, তাহলে আল্লাহর রহমতে আমি হয়তো বাঁচতে পারি। তখন উনি কি করেছেন? উল্টো দিকে ঘুরেছেন। উল্টো দিকে ঘোরার সাথে সাথে দেখেন সেম আকৃতির আরো দুটো অবয়ব একই রকম ভাবে রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছে, তারাও একে অন্যের হাত ধরে রেখেছে। এই দৃশ্য দেখার পর উনি বুঝতে পারেন যে সর্বনাশ, আজকে তো আমার জীবন হয়তো বা চলেই যেতে পারে। ওনার পথ কিন্তু খোলা ছিল শুধু ডানে বায়ে, রাস্তা থেকে নেমে দৌড় দেয়া ডান দিকে অথবা বাম দিকে। এখন ডান দিকে দৌড় দিলে কিন্তু আবার ওই বাঁশঝাড়ের দিকে তাকে চলে যেতে হবে, আর বাঁ দিকে ফসলি জমি। এর থেকে কিছুটা পথ আগালে মূলত তিনি একটা সেফ জোনে যেতে পারবেন। কিন্তু তিনি বাঁশঝাড় পার হওয়ার পরে যেই জায়গাতে মূলত এসেছিলেন হেঁটে হেঁটে, ওই জায়গাটা একটা চিতা খোলা রয়েছে। সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে ওইখানে সৎকার করা হয়। মূলত ওইখানে হেঁটে আসার পরে ওই বিড়ালগুলোর উপস্থিতি সেখানে হয়েছে এবং তারপরে এই ব্যাপারগুলো হচ্ছে। উনি তখন চিন্তা করেন যে কোনো মূল্যে এখান থেকে বের হতে হবে, কিন্তু উনি কিভাবে বের হবেন? উনি দেখতে পান যে ওই অবয়ব চারটি আস্তে আস্তে সামনে থেকে পেছন থেকে তার দিকে এগিয়ে আসছে। এবং এগিয়ে আসার পরে তারা কি করে? তারা একে অন্যে সকলের হাত ধরে ফেলে। আমরা ছোটবেলায় খেলাধুলা করেছি যে মাঝখানে একজনকে দাঁড় করিয়ে রেখে আমরা একে অন্যের হাত ধরে গোল করে চারদিকে ঘুরতে থাকি। এই চারটা অবয়ব ঠিক সেম কাজটা করে। এদের আকৃতি ছিল প্রায় 8 ফুট বা 8.5 ফুট এমনটা, এবং কারোরই মাথা ছিল না। এবং ওরা বিড়বিড় করে এমন কিছু বলছে যেটা কোনোভাবেই বোধগম্য নয়, কিন্তু কথা কোন দিক দিয়ে বলছে এটাও কিন্তু ফিরোজ ইসলাম গাজী ভাই বুঝতে পারছেন না। উনি তো প্রচন্ড ভয় পাচ্ছেন, এখন কি করবেন? তখন উনি চিন্তা করেন যে আমাকে যে কোনো মূল্যে এখান থেকে বের হতে হবে। উনি সাহস সঞ্চয় করেন এবং উনি চিন্তা করেন যে এখন যদি আমি ভয় পাই তাহলে আজকে এখানেই আমার মৃত্যু হবে। তিনি আল্লাহর নাম নিয়ে যে কাজটি করেন যে এই চারটা যে অবয়ব, এই অবয়বের মাঝখানে কিন্তু কিছু জায়গা ছিল, ওরা হাত ধরে রেখেছে। তো সুযোগ বুঝে ওই একটা হাতের নিচ দিয়ে উনি দৌড় দেন ঠিক মসজিদ যেদিকে সেদিকে, মানে ওই বাসার পার হয়ে যে উনি এসেছেন, বাসার ওই পাশে তো মসজিদ। তো যখন উনি দৌড় দিয়েছেন তখন উনি ফিল করেছেন যে একটা অবয়ব খপ করে ওরা শার্ট ধরার চেষ্টা করেছে। শার্ট ধরার চেষ্টা করলেও সে পারেনি, কিন্তু তার হাতের যে নখ, এই নখটা তার পিঠে গিয়ে বেঁধে, এবং পিঠে ওই বেঁধার কারণে প্রচন্ড আঘাত লাগে সেখানে। ফিরোজ মাহমুদ ভাই এটা উনি দেখেছিলেন, ওই অবয়বগুলোর শরীরে যে লোমগুলো ছিল প্রত্যেকটা লোম প্রায় 12 ইঞ্চি, মানে 1 ফুট বা 1.5 ফুটের মতো লোমশ একটা শরীর ছিল তাদের, এবং শরীর থেকে বিশ্রী রকমের দুর্গন্ধ আসছিল। তো তিনি ওইখান থেকে বের হন ওই নখের আঁচড় খেয়েই। তারপর তো উনি দৌড় দিয়েছেন। দৌড় দেওয়ার সময় উনি পেছন দিকে তাকান নাই, উনি এক দৌড়ে ওই বাঁশঝাড় পার হয়ে, ওই রাস্তা দিয়ে পার হয়ে মসজিদের কাছে গিয়ে হুমড়ি খেয়ে পড়েন। হুমড়ি খেয়ে পড়ার পর ওনার কাছে কিন্তু মোবাইল ছিল, উনি ওনার বাবাকে ফোন দিতে যাবেন, দেখেন ওনার মোবাইলে টাকা নেই। তখন ওনার কাছে আর একটা সিম ছিল মানিব্যাগের ভিতরে কাগজে মুড়িয়ে রাখা, সেটি বের করে ওনার বাবাকে ফোন করেন। ফোন করার পর ওনার বাবা এগিয়ে আসেন। তারপরে ওনার আর কিছু মনে নাই। উনি পরবর্তীতে জানতে পারেন যে যখন তার বাবা তাকে নিয়ে আসছিলেন তখন নাকি তার বাবাকে তিনি খুব বিশ্রী ভাষায় গালিগালাজ করছিলেন। এমনকি বাড়িতে আসার পর তার মায়ের সাথেও খুব বাজে রকমের আচরণ করেছেন এবং বিশ্রী ভাষায় গালিগালাজ করেছেন। তিনি তার মা বাবার সাথে কখনো উচ্চ সুরে কথা বলেন না, কিন্তু তার এরকম আচরণে মা বাবা খুবই
মানে চিন্তায় পড়েছেন যে ও তো কখনো এভাবে কথা বলে না। এভাবে একদিন, 2 দিন, 3 দিনের দিন ওনার সেন্স ফেরে। তিনি কিন্তু জাগ্রত অবস্থায় ছিলেন, স্বাভাবিকভাবে ঘুমিয়েছেন, খেয়েছেন, কিন্তু এরকম আচরণ করেছেন। কিন্তু উনি বলতে পারেন না যে এই 2 দিন ওনার সাথে আসলে কি হয়েছিল। এর মধ্যে ঝাড়ফুঁক করা হয়। তারপরে মূলত এই 2 দিনের মাথায় ওনার চেতনা ফেরত আসে। এরপরে তিনি এই বিষয়টি সকলের সাথে শেয়ার করেন। আল্লাহর অশেষ রহমতে এরপরে কিন্তু ওনার কোনো জ্বর, কোনো অসুস্থতা এরকম কিছুই হয় নাই। উনি ভালো আছেন, সুস্থ আছেন। ফিরোজ মাহমুদ ভাই, উনি ওনার পিঠের যে দাগটা, এই দাগটা কিন্তু আমাকে দেখিয়েছেন। আমি দেখেছি, শুধু দেখেছি না, আমি আঙ্গুল দিয়ে স্পর্শ করে দেখেছি যে আসলেই এটা কিসের দাগ। দেখে মনে হচ্ছে যে কোনো প্রাণীর নখের যে আঁচড় যেরকম হয় ঠিক তেমন একটা আঁচড়। এটা সৌমিত্র রয়ও মানে স্পর্শ করে দেখেছে। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি মূলত ফিরোজ মাহমুদ ভাই আমাদের সাথে শেয়ার করেন। তো আর একটা ব্যাপার, সেটা হলো এই যে চিতাখোলার যেই জায়গাটাতে এরকম ভয়ানক ঘটনা ঘটেছিল, মূলত ওই জায়গাতে নাকি কোনো কারণ ছাড়াই দুর্ঘটনা ঘটে। অথচ সেখানে দুর্ঘটনা ঘটার মতো কিছুই হয়নি, কিন্তু তারপরেও কেন জানি দুর্ঘটনা ঘটে। রহস্যময় এক জায়গা। তো অসংখ্য ধন্যবাদ সৌমিত্র রায়কে চমৎকার ভাবে ঘটনাটি আমার কাছে দেওয়ার জন্য, আর ফিরোজ মাহমুদ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আপনাদের হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিংক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে কি আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারবেন। আর আপনারা যদি ঘটনা পাঠাতে চান, তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনো ভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেস। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাই আমাদের এবারের এপিসোডের পরবর্তী এবং শেষ ঘটনায়। আর এবারের ঘটনাটি আমরা বলবো জয় বড়ুয়ার পাঠানো একটি চমৎকার ঘটনা। চলুন শুনে আসি। প্রিয় লিসেনার্স, আমরা চলে আসলাম আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের চতুর্থ এবং শেষ ঘটনায়। আর এবারের ঘটনাটিও যথারীতি জয় বড়ুয়ার। ঘটনাটি আসলেই শিক্ষণীয়, অদ্ভুত এবং ত্যাগের একটি নিদর্শন, যেটা বন্ধুত্বের একটি নিদর্শন বলতে পারি আমরা। চলুন ঘটনাটি শুরু করি। মানুষের জীবন এবং মৃত্যুর মাঝামাঝি আসলে কি কোনো জগৎ রয়েছে, হয়তো স্বপ্নের জগৎ। প্রিয় লিসেনার্স, সব ধর্মেই কালো জাদু সম্পর্কে তথ্য দেয়া রয়েছে। আমাদের ধর্মেও রয়েছে, অন্য ধর্মেও রয়েছে। আর সকল ধর্মেই কিন্তু এই কালো জাদুকে নিষেধ করা হয়েছে। বিভিন্ন তান্ত্রিক এটাও মনে করেন পৃথিবীতে নাকি এমন কোনো কাজ নেই যা নাকি কালো জাদু দিয়ে করা সম্ভব নয়। আর তার জন্য নাকি প্রয়োজন যথাযথ মাধ্যম এবং পরিবেশ। মাধ্যম ছাড়া কালো জাদু করা অনেক কষ্টকর এবং ক্ষেত্র বিশেষে সেটা অসম্ভব। পরিবেশের অনেক কিছুই কালো জাদুর কাজে আসে। এবার এমন অনেক কিছু দিয়ে কালো জাদু আসলে করা যায় যেটা নাম শুনলে অবাক না হয়ে আসলে উপায় নেই। যেমন ছাগলের খুঁটি, মানে যে খুঁটিতে ছাগল বাঁধা হয়। কারো বিয়ে আটকে দিতে এই খুঁটি দিয়ে কালো জাদুর প্রভাব নাকি অত্যন্ত মারাত্মক। আবার অনেক পশু পাখি দিয়েও কালো জাদু করা যায় বলে আমরা মোটামুটি অবগত আছি। শেয়াল, কুকুর, গরু, ছাগল, বেড়াল, কাক, চিল, কবুতর, শকুন, মুরগি, মাছ, এমনকি শামুক দিয়ে কালো জাদুর ঘটনা শুনতে পাওয়া যায়। এমনই সব ব্যতিক্রম আর উদ্ভট মারাত্মক কালো জাদুর ঘটনা আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ নিয়ে আসার চেষ্টা করব নারায়ণ তান্ত্রিকের কয়েকটি ঘটনায়। খুব বেশি ঘটনা তার আমরা শেয়ার করব না, তবে তার যত ঘটনা রয়েছে উল্লেখযোগ্য কিছু ঘটনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। চলে যাচ্ছি আমাদের মূল ঘটনায়। ঘটনাটার সাল 2000 সাল বা 2001 এরকম একটা সময় হবে। ঘটনার বর্ণনাকারী
তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। এতটুকু বলি, তিনি ত্রিপুরা সম্প্রদায়ের একজন। আর ঘটনার স্থান রামগড়, খাগড়াছড়ি। ঘটনার ব্যক্তি মোহাম্মদ বাদশাহ, তার মেয়ে রুহি, আর তাদের প্রতিবেশী রুহির বান্ধবী লিজা। ঘটনার ভিকটিম দুজন মেয়ে হওয়ার কারণে আসলে তাদের ছদ্মনামটা ব্যবহার করা হয়েছে। আমরা যদি মূল নামটা জানি, তারপর আমরা ছদ্মনাম ব্যবহার করেছি। তো ঘটনার বর্ণনাকারী তাদের খুব কাছের বান্ধবী ছিলেন, তাই বিস্তারিত জানতে পেরেছিলেন। ভিকটিম এবং তার বান্ধবী দুজনেই বর্তমানে বিবাহিতা এবং তারা ভালো আছেন। এবার শুরু করি মূল ঘটনা। বিভিন্নভাবে কালো জাদু করা হয় সেটা কম বেশি আমরা সবাই জানি, কিন্তু একজন মানুষের জন্য করা কালো জাদু অন্য কারো ভুলে তার নিজের উপরই এই কালো জাদুর প্রভাব বিস্তার করার ঘটনা সত্যি আসলে বিরল বলতে হবে। আমরা বর্ণনাকারীর ভাষায় শুরু করছি। বলছেন বর্ণনাকারী, আমাদের ওখানে একজন ত্রিপুরা দাদু রয়েছেন। দাদুর নাম বললে রামগড়ের কম বেশি সবাই চিনবে। তিনি এখনো জীবিত আছেন। উনি পেশায় একজন বৈদ্য বা তান্ত্রিক। বয়সের সাথে সাথে তার মুখের সামনের চোয়ালের দাঁত বেশ কিছুটা পড়ে গেছে, আর তাই এখন তিনি এসব বৈদ্যালিক কাজ তেমন একটা করেন না। কেননা মুখের দাঁত না থাকার কারণে কালো জাদুর মন্ত্রগুলো নাকি সঠিকভাবে তিনি উচ্চারণ করতে পারেন না, আর এই কারণে তার মন্ত্রে কোনো ফলও পাওয়া যায় না। কিন্তু 2000 সালেও দাদু অনেক শক্ত সামর্থ্য লোক ছিলেন, আর ওই সময়ে তার উপর নিচের চোয়ালের দাঁতগুলো সবই ছিল বলতে হবে। কথিত আছে একবার উনি স্ট্রোক করে মারা গিয়েছিলেন। মূলত তার আসলে হৃৎপিণ্ডের কর্মকাণ্ড বন্ধ ছিল, কিন্তু দাহ করার ঠিক আগেই তিনি নড়ে চলে ওঠেন। প্রতি অমাবস্যার রাত্রে তিনি শ্মশানে যেতেন। বিভিন্ন জিন পরীর সাথে লড়াই যুদ্ধ করে বিভিন্ন কিছু তিনি নিয়ে আসতেন এবং সর্বোপরি নিজের রাজত্বের অবস্থান তাদেরকে জানিয়ে আসতেন। এই বাদশাহ, যিনি মোহাম্মদ বাদশাহ, তিনি ছিলেন রামগড়ের একজন বাসিন্দা। তার মেয়ের নাম ছিল রুহি, ক্লাস 7-এ পড়ত। রুহি দেখতে শুনতে বেশ ভালো ছিল। তাদের সাথে একই ক্লাসে নবীন নামের ত্রিপুরার একজন ছেলে পড়ত। এই ছেলেটা আবার ওই যেই দাদু তার প্রতিবেশী নাতি সম্পর্কিত ছিল। উঠন্তি বয়স হওয়ায় রুহিকে পছন্দ করত নবীন। এজন্যই নবীন রুহির বান্ধবী লিজার সাথে বেশ সখ্যতা গড়ে তোলে। রুহির যাবতীয় খোঁজ খবর সে কৌশলে লিজার কাছ থেকে জেনে নিত। লিজা কিছু কিছু আন্দাজ করতে পারলেও কখনো বিষয়টা নিয়ে তেমন আগ্রহ দেখায়নি, কেননা রুহি আর নবীনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। একদিন নবীন সাহস করে রুহিকে প্রেমের প্রস্তাব দিলে রুহি সেটা প্রত্যাখ্যান করে। কিন্তু নবীন তো নাছোড়বান্দা, সে সবসময় রুহির পেছনে লেগে থাকে। এক পর্যায়ে তাকে বিরক্ত করা শুরু করে। রুহির সাথে সাথে সে লিজাকেও সমানভাবে বিরক্ত করতে থাকে। সেজন্য নবীনের পক্ষ হয়ে রুহিকে সবসময় রাজি করাতে থাকে এবং রাজি করানোর জন্য তাকে পরামর্শ দেয়। দুজনেই নবীনের উপর বিরক্ত হয়ে রুহির বাবা মোহাম্মদ বাদশাকে ব্যাপারটা জানায়। বাদশাহ সাহেব নবীনদের এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে বিষয়টা জানালে তারা নবীন এবং তার মা বাবাকে বিষয়টা বলেন। তারা ছেলেকে কঠোরভাবে দমনের আশ্বাস দেন এবং তাদের সাধ্যমতো শাসনও করেন। কিন্তু উঠন্তি বয়সী নবীন কিছুতেই মানতে চায় না, নাওয়া খাওয়া ছেড়ে দেয় সে। আর তখনই তার মনে রুহিকে কালো জাদু করার কুচিন্তা উকি দেয়। সে এবার দিনরাত ওই দাদুর পেছনে লেগে থাকে। দাদু এসব বিষয় জানতেন না। তিনি নবীনের বিভিন্ন কাজে খুশি হন। দাদু নাতির কথার এক ফাঁকে নবীন তার দাদুকে নিজের ভালোবাসার কথা জানায়। মুসলিম মেয়ে শুনলে দাদু রাজি হবেন না ভেবে সে রুহিকে হিন্দু মেয়ে বলে মিথ্যাচার করে। দাদু জিজ্ঞেস করেন, মেয়ে কি রাজি আছে? তখন নবীন উত্তর দিয়েছিল, হ্যাঁ আছে, কিন্তু সে প্রকাশ করে না। এই কথা বলেও কিন্তু ওই দাদুর সাথে নবীন মিথ্যাচার করে। দাদু কেবল কিছু চিনি পরিয়ে তাকে দেন রুহিকে খাওয়াতে। দাদুর কাছে চিনি খাওয়ালে কি হবে জানতে চাই নবীন। দাদু হেসে বলেন, এই চিনি পড়া যারা খাবে তাদের মন এবং ওই মেয়েটার মনও তোর প্রতি নরম হবে এবং তোর প্রতি তাকে আকৃষ্ট করবে। নবীন খুশি মনে বিদায় নিয়ে চলে যায়, কিন্তু তার মাথায় দুষ্টু বুদ্ধির উদয় হয়।
সে রুহি আর লিজাকে স্কুল শেষে ক্ষমা চাইবে বলে একটা চায়ের দোকানে চায়ের নিমন্ত্রণে নিয়ে যায়। লিজা আর রুহির অগোচরে নবীন দুজনের চায়েই ওই চিনি মিশিয়ে দেয়। দুজনেরই বন্ধু লিজা সরল মনে চা নাস্তা খেলেও অভিমানী রুহি কিছুই খায় না। পরে লিজার অনেক জোরাজুরিতে সে একটা বিস্কুট খেয়েছিল। এদিকে রুহি চা না খাওয়ার কারণে নবীন তো ভেঙে পড়ে, কিন্তু সমস্যা বাঁধে ওই লিজাকে নিয়ে। সেই চিনি মিশ্রিত চা খাওয়ার পর থেকেই সে কেমন জানি নবীনের প্রতি দুর্বল হয়ে পড়ে। 2-3 দিন পার হলে নবীন সেটা বুঝতে পারে। সে সিদ্ধান্ত নেয় লিজাকে দিয়ে সে রুহিকে রাজি করানোর কাজটা জোরালো ভাবে করতে পারবে। নবীন তার দাদুকে এসে বেশ কটাক্ষ করে বলে, তুমি তো নিজেকে অনেক বড় বৈদ্য মনে করো, কিন্তু তোমার চিনি পড়া দিয়ে তো কোনো কাজ হলো না দাদু। মেয়ে তো একটুও বলেনি আমার প্রতি। দাদু উত্তর দেয়, সময় নিয়ে অপেক্ষা কর, দেখবি সবকিছুই ঠিক হয়ে যাবে। এদিকে নবীন তার দাদুকে আরো শক্ত কিছু করে দিতে বলেন, কিন্তু দাদু কিন্তু রাজি হন না। তিনি বলেন এই চিনি পড়াই যথেষ্ট। দাদুর কথায় সন্তুষ্ট হতে পারেনি নবীন। সে অন্য আর এক তান্ত্রিকের শরণাপন্ন হয়। তান্ত্রিক তাকে ওই মেয়ের কিছু কাপড় নয়তো চুল এনে দিতে বলে। নবীন খুব সহজেই রাজি হয়ে যায়। এদিকে সেই চিনির খারাপ প্রভাবে লিজা বেশ প্রভাবিত হতে থাকে। সে রাত দিন শুধু নবীনকে চায়। বাড়িতে গেলেও সে কেমন জানি ছটফট করতে থাকে। যদিও সে নিজের সেন্স কাজ করে জানতো যে নবীনকে সে কেবল বন্ধুর মতোই জানে, কিন্তু তবুও কেন জানি তার মনটা এত দুর্বল সে কিছুতেই বুঝে উঠতে পারে না। তার এমন দুর্বলতার সুযোগ নাই নবীন। সে ইচ্ছে মতো লিজাকে নিজের পেছনে ঘোরাতো, তার থেকে টাকা পয়সা নিত, সবার সামনে তাকে এনে যা যা করতে বলতো লিজা ঠিক তাই করত। কিন্তু এসব লিজা মন থেকে করতে চাইতো না। সে বুঝতে পারত তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু তাকে করানো হচ্ছে। এসব বিষয় আবার রুহি কিছুই জানতো না। একদিন নবীন লিজাকে অর্ডার দেয় রুহির কিছু চুল আর কাপড় এনে দিতে, কিন্তু লিজা নবীনের উদ্দেশ্য বুঝতে পেরে পারবে না বলে অস্বীকার করে নিজের বাড়িতে চলে যায়। কিন্তু বাড়িতে আসার পর থেকে তার মন ছটফট করতে থাকে। স্বাভাবিক মনে সে বুঝতে পারে যে সে ঠিক কাজই করেছে, কিন্তু অল্প কিছুক্ষণ পর তার মনটা আবার কেন জানি নবীনের কথা না শোনার জন্য বেশ ছটফট করতে থাকে। এইসব টেনশনে রাতের ঘুম, লেখাপড়া সবকিছু তার বিঘ্ন হচ্ছিল। সে পরদিন নবীনের কাছে গেলে নবীন তাকে যা মন চায় সেটা বলে অপমান করে তাড়িয়ে দেয়। অপমান সয়ে অনেক কান্নাকাটি করে লিজা। পরে সে সিদ্ধান্ত নেয় রুহিকে চুল আর কাপড়ের কথা বলবে, এবং সে সেটাই করে। চুল আর কাপড় সংগ্রহ করে স্মৃতি হিসাবে রাখবে এমন মিথ্যা কথা বলে সে রুহিকে চুল দিতে বলে। সহজ সরল রুহি কিছু চিন্তা না করেই পরদিন নিজের চুল ছোট করে একটা জায়গা থেকে কেটে দেয় আর একটা রুমাল এনে লিজার হাতে দেয়। লিজা এসব নিয়ে ওই দিনই নবীনকে দিতে যাবে। তা যাবার সময় লিজার মনে বেশ অপরাধ বোধ কাজ করছিল, কিন্তু তবুও কেন জানি নিজের অনিচ্ছা সত্ত্বেও এসব করে চলেছিল। এক পর্যায়ে সে সিদ্ধান্ত নেয় রুহির চুল আর কাপড়ের বদলে সে নিজের চুল আর কাপড় দেবে নবীনকে, এবং সে সেটাই করে। লিজা নিজের চুল আর কাপড় নবীনের হাতে দেয়। খুশিতে তো নবীন আত্মহারা। দেরি না করেই সে তান্ত্রিকের কাছে নিয়ে যায় এগুলো নবীন। তান্ত্রিক কালো জাদু দিয়ে সেই চুল আর কাপড় পরিয়ে নবীনকে দেয়, আর শুরু হয় লিজার উপর নবীনের অত্যাচার। তান্ত্রিক তাকে বলেছিলেন প্রতিদিন সন্ধ্যায় মোমবাতির আগুনে এটা গরম করতে হবে, আর চুলে প্রতিদিন একটি একটি করে গিট দিতে হবে, যার ফলে ভিকটিম পুরো শরীরে গরম আর অস্বস্তি অনুভব করবে, এবং চুলে এই গিটের প্রভাবে সে নবীনের প্রতি আরো দুর্বল হবে। নবীন সন্ধ্যায় যখনই কাপড়গুলো মোমবাতির আগুনে গরম করত, ওইদিকে লিজার যন্ত্রণা শুরু হয়ে যেত। ফ্যানের নিচে বসে থাকলেও সে অনুভব করত প্রচন্ড গরম। অতিষ্ঠ হয়ে সে পানিতেই ডুবে থাকতে চাইত। কিন্তু ওই যে যখনই নবীনের কথা মনে হতো, তার পুরো শরীরে কেমন জানি একটা শান্তি অনুভব করত। এসব উপসর্গ পুরোপুরি প্রভাব বিস্তার করতে পারেনি, কেননা এসব কালো জাদু রুহির নামে করা হতো, কিন্তু লিজার কাপড় আর চুল থাকায় সে এই কষ্টগুলো পাচ্ছিল। আর এদিকে রুহির মধ্যে কোনো পরিবর্তন না দেখে নবীন তো আরো ক্ষিপ্ত হয়ে ওঠে, আরো কঠিন ভাবে কালো জাদু করার সিদ্ধান্ত নেয়। সেই তান্ত্রিক প্রথমে রাজি হন নাই, পরে নবীনের জোরাজোরি আর টাকার লোভে সে রাজি হয়।
অন্যদিকে নবীনের গতিবিধি কার্যকলাপ তার মায়ের সন্দেহ হলে তিনি তাদের প্রতিবেশী সেই দাদুকে এসব বিষয় জিজ্ঞেস করেন। দাদু নবীনের সব বিষয় নবীনের মাকে বলেন। নবীনের মা নবীনকে নিয়ে অনেক শাসন করেন। দাদুকে বলে সেই চিনি পড়ার গুণাগুণ নষ্ট করে দিতে, কিন্তু দাদু শর্ত দেন যাকে সেই চিনি পড়া খাওয়ানো হয়েছে তাকে মোহ থেকে বের করার জন্য কিছু লবণ খাওয়াতে হবে। নবীনের মা নবীনকে বকা দিয়ে লবণ পড়া হাতে দিয়ে বলেন সেই মেয়েকে খাওয়াতে। নবীন কিন্তু জানতো যে সে কোনোভাবে যদি লিজাকে সেই লবণ দেয় তবে সে এই মোহ থেকে সুস্থ হয়ে যাবে, যার ফলে রুহিকে বশ করা তার জন্য আরো অনেক কঠিন হয়ে যাবে। পরদিন নবীনের মা সহ রুহির সাথে স্কুলে দেখা করে সেই লবণ দেন এবং বলেন যে এটা খেলে তার জন্য ভালো হবে। কিছুটা সন্দেহ করলেও যেহেতু নবীনের মা একজন মুরব্বী, সেহেতু ওখানে দাঁড়িয়েই সে কিছু লবণ খেয়ে নেয়। কিন্তু নবীনের মা কিন্তু জানতো না যে এই ব্যাপারটা আসলে কি হচ্ছে। সে ওই দাদুর কাছ থেকে রুহির বিষয়টা জানতে পারলো, এই রুহি যে ওই চিনিটা খায় নাই, খেয়েছিল লিজা, এটা তো আর নবীনের মা জানতো না। অন্যদিকে লিজার সাথে এত অমানবিক কর্মকাণ্ডের তেমন কিছুই কিন্তু রুহি জানতো না, কেননা দিনের বেলা লিজা সচরাচর প্রায় স্বাভাবিকভাবে এইসব কিছু করত, সন্ধ্যার পর থেকে তার অস্থিরতা শুরু হতো। নবীনের কথা মতো সেই তান্ত্রিক নবীনকে একটা ধান গাছের কচি পাতা, আম গাছের পাতা এবং আরো বেশ কিছু লতা পাতা দিয়ে ওই যে লিজার দেয়া কাপড় এগুলো মুড়িয়ে একটা পুতুলের মতো অবয়ব বানিয়ে দেন। আর নবীনকে বলেন সেজন্য এটা রাতে শোয়ার সময় নিজের সাথে রাখে পরপর 7 দিন। এই 7 দিনের মধ্যে রুহি অবশ্যই তার কাছে আসবে, আসতে সে বাধ্য, আর যদি না আসে তবে সে পাগল হয়ে যাবে। এদিকে নবীনও তান্ত্রিকের কথা মতো অতি উৎসাহিত হয়ে রাতে সেই পুতুল নিজের কাছে রাখতে শুরু করে। একে একে 3 রাত অস্থিরতা অনুভব করতে করতে লিজা 4র্থ রাতে নবীনদের বাড়িতে এসে উপস্থিত হয়, অথচ নিজের মনের বিরুদ্ধে সে এসব কাজ করে যাচ্ছিল। ব্যাপারটার গোপন থাকে না। লিজার মা বাবা, নবীনের মা বাবা বিষয়টি নিজেদের মধ্যে সমঝোতা করে মিটিয়ে নিলেও পুরো এলাকায় ঘটনাটা রটে যায়। নবীনের সাথে রাতে লিজা দেখা করেছে এই বলে কুৎসা রটে যেতে বেশিক্ষণ সময় লাগে না। লিজার স্কুল, লেখাপড়া সবকিছুই তার বাবা বন্ধ করে দেন। নিরপরাধ নিষ্পাপ লিজা ঘরবন্দি হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। রুহি একদিন লিজাকে দেখতে তার বাড়িতে আসলে লিজা মনে সাহস করে সবকিছুই তাকে খুলে বলে। রুহি লিজার আত্মত্যাগ শুনে অবাক হয়ে যায়। সে দেরি না করে লিজার মা বাবাকে সবকিছু খুলে বলে, কিন্তু তারা এসব কথা বিশ্বাস না করে উল্টো রুহিকে নানা দোষ দিতে লাগলেন। রুহি নিজের বাড়িতে গিয়ে তার মা বাবাকে বিষয়টা বলে। এদিকে প্রতি রাতের মতো 6ষ্ঠ রাত থেকে লিজার অস্থিরতা আরো বেড়ে যায়। যদিও কালো জাদু পুরোপুরি ভাবে তাকে প্রভাব বিস্তার করতে পারছিল না, কিন্তু যতটুকু করছিল তাতেই সে অস্থির হয়ে উঠছিল। বেশ চিন্তায় পড়ে যান লিজার মা বাবা। কিন্তু রুহি নবীনের কাজে ক্ষিপ্ত হয়ে তার মা বাবা সহ নবীনদের বাড়িতে গিয়ে নালিশ করে। রুহি মূলত এই নবীনের কাজে ক্ষিপ্ত হয়ে রুহি তার মা বাবা সহ নবীনদের বাড়িতে গিয়ে নালিশ করেছিল। রুহির বাবা ব্যাপারটা নিয়ে বেশ সিরিয়াস ছিলেন, তিনি থানায় নালিশ করবেন বলে যান। নবীনের মা বাবা নবীনের উপর ক্ষিপ্ত হয়ে অনেক মারধর করেন। পরে তার রুম থেকে সেই পুতুল আরো বিভিন্ন জিনিস নিয়ে সেই দাদুর কাছে যান। এদিকে সমস্যা যেটা হলো সেটা হলো যে লিজার পরিবার লিজাকে চট্টগ্রাম শহরে ভালো ডাক্তার দেখানোর জন্য পাঠিয়ে দেন মানসিক সমস্যা ভেবে। আর এদিকে তো নবীনের মা বাবা সেই পুতুল দাদুর কাছে নিয়ে গেছে। দাদু এসব কালো জাদুর জিনিস দেখে প্রথমে খুবই অবাক হন, কেননা তিনি নবীনের কাছে এমন কাজ কখনোই আশা করেননি। তিনি নবীনের মা বাবাকে বলেন এটা বন্ধনী কালো জাদু। এই জাদুর প্রভাবে ওই মেয়েটা 7 দিনের মধ্যে হাজির হতে হবে। যদি এমনটা না হয় তবে ওই মেয়ে পাগল হয়ে যাবে। আর এর থেকে সমাধান পেতে হলে ওই মেয়েকে উপস্থিত থাকতে হবে, তাকে সরাসরি বসিয়ে এই বন্ধনী কালো জাদু কাটতে হবে। নবীনের মা বাবা রুহির পরিবারকে খবর দেয় রুহিকে নিয়ে আসার জন্য। আর রুহি তার মা তার বাবা সেখানে আসেন, কিন্তু রুহি পুতুলের গায়ে থাকা কাপড় দেখে নিশ্চিত হয় যে ওটা তার কাপড় না, এটা লিজার কাপড়। লিজার বলে যাওয়া কথাগুলো তান্ত্রিক দাদুকে বলেন। সকলে মনে করেছিল এটা রুহির, এই কারণে রুহিকে খবর দেওয়া হয়েছিল। কিন্তু এগুলোতে লিজার, এটা কিন্তু শুধু জানতো রুহি। লিজার এমন
ত্যাগের কথা শুনে দাদু ব্যাপারটা নিয়ে অনেক সিরিয়াস হয়ে যান। কেননা নিরপরাধ লিজাকে বাঁচানো, উদ্ধার করা অভিজ্ঞ তান্ত্রিক দাদুর জন্য একটা দায়িত্ব হয়ে পড়ে। তিনি সকলকে কথা দেন যে তার জীবনে এটাই হবে সবচেয়ে একটা বড় সৎকর্ম, একটা নিরপরাধ ত্যাগী মেয়ের জীবন বাঁচানো। তিনি তার এত বছরের যত তন্ত্রমন্ত্র যা শিখেছেন, অর্জন করছেন, সবকিছু দিয়ে তিনি এই কাজটি করবেন। তিনি রুহির বাবাকে অনুরোধ করেন যে কোনো উপায়ে লিজাকে আনার চেষ্টা করতে, কিন্তু রুহির বাবা চেষ্টা করেও ব্যর্থ হন, কারণ লিজার পরিবার কোনোভাবেই বিষয়টা মানতে বা বিশ্বাস করতে রাজি হয় না। তার ডাক্তার দেখাতে নিয়ে যান লিজাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সারা রাতের পর লিজার মানসিক অবস্থার অবনতি হতে থাকে। নিরপরাধ মেয়েটা মানসিক ভারসাম্য হারাতে থাকে। এদিকে তান্ত্রিক দাদু বিষয়টা নিয়ে তার জানা সমস্ত বিদ্যা প্রয়োগ করতে থাকেন। যেহেতু লিজাকে সরাসরি উপস্থিত করা সম্ভব হয়নি, তাই কাজটা আরো কঠিন হয়ে পড়ে এবং দীর্ঘ সূত্রিতা লাভ করে। দাদু অনেক উঁচু একটা গাছের ডালে বসে বেশ কিছু রিচুয়াল করেন। কি সব গাছের ডালে ঝুলিয়ে দিয়ে তাতে বাতাস করতে থাকেন। দাদুর এসব কর্মকাণ্ড দেখে অনেকে হেসে উড়িয়ে দেন, অনেকে কিন্তু ভয়ও পেয়ে যান। ঘটনাটি ইতোমধ্যে এলাকায় বেশ জানাজানি হয়ে যায়। তারপরও যেহেতু দুটো মেয়ের মান সম্মানের ব্যাপার, সেহেতু এলাকার মুরব্বীরা ঘটনার ডানা প্রসারিত হতে দেয়নি। এদিকে দিন দিন লিজার মানসিক অবস্থার অবনতি হতে থাকে। নির্দিষ্ট কোনো রোগ পাওয়া না গেলেও ডাক্তাররা তাকে অস্থিরতার জন্য কিছু ওষুধ দেন। ওষুধে আর কি কাজ করবে, বরং ওষুধ খাওয়ানোটাই তার জন্য কষ্ট হয়ে যাচ্ছিল। অস্থিরতার নবম দিনে লিজার মা বাবা সিদ্ধান্ত নেন পুনরায় রামগড়ে সেই দাদুর কাছে নিয়ে আসবেন, এবং ওই দিনই তারা সেটা করেন। তান্ত্রিক দাদুও দেরি না করে নিজের মতো করে রিচুয়াল শুরু করেন। ওই যে পুতুলের গায়ে থাকা লিজার কাপড়ের টুকরো, সেটি নিয়ে একটা মেয়ে কবুতরের পায়ে বেঁধে দেন এবং লিজার হাতেই সেটা উড়িয়ে দেন। এরপর থেকেই মূলত লিজা কিছুটা স্বাভাবিক হতে থাকে, কিন্তু দাদু বলে দেন ওই কবুতর কিছুদিনের মধ্যেই মারা যাবে, মানে ওই কবুতরের মাধ্যমে লিজার উপর করা কালো জাদুর প্রভাব কাটানো হবে। এইভাবেই এই বন্ধনে কালো জাদু কাটানো সম্ভব। পরে লিজার পরিবার আইনানুগ ব্যবস্থা নিতে চান, কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকার কারণে আর নিজের মেয়ের মান সম্মানের কথা চিন্তা করে তারা পিছিয়ে যান। পরবর্তীতে তারা পুরো পরিবার সহই শহরে চলে যান। সেই দিন থেকে নবীনদের সামাজিক মর্যাদাও খুবই কমে যায়। নবীনের লেখাপড়া বন্ধ হয়ে যায়। বর্তমানে কিন্তু এই লিজা এবং রুহি তারা দুজনেই ভালো আছেন, সুস্থ আছেন, খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন। কিন্তু নবীনের কি হলো, এটা তো প্রিয় লিসেনার্স জানতে হবে, তাই না? নবীন বর্তমানে বিবাহিত, বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করছে। কিন্তু আপনারা ভাবছেন যে নবীন যে এই যে ব্ল্যাক ম্যাজিক করলো, ওর কি পরিণতি হলো? প্রিয় লিসেনার্স, পরিণতি তো অবশ্যই একটা আছে, আর সেটা হলো ও কিন্তু বহু বছর ধরে নিঃসন্তান। ওর কোনো সন্তানাদি হয় না। ওই যে দাদু, সেই দাদু বলেছেন যে এই কালো জাদুর কারণে তার উপর যে অভিশাপ নেমে এসেছে, এই কারণেই তার এই অবস্থা, এবং তার আর কখনোই সন্তানাদি হওয়ার সম্ভাবনা নেই। সে যদি আরো বিয়ে করে তারপরেও কোনো সন্তানাদি হবে না। প্রিয় লিসেনার্স, আমাদের সমাজে কিন্তু এই যে প্রেম ঘটিত বিষয় নিয়ে জাদুটোনা করা, এটা কিন্তু আমাদের উঠতি বয়সী লোকদের মধ্যে প্রায়ই দেখা যায়। শুধু তাই নয়, বিবাহিত জীবনেও সংসারে শান্তি আনার জন্য কিন্তু অনেকে স্বামীর উপর ব্ল্যাক ম্যাজিক করে, স্ত্রীর উপর ব্ল্যাক ম্যাজিক করে। কিন্তু এর প্রভাব কতটা মারাত্মক হতে পারে এটা আমরা একবারও ভাবি না। কিছুদিন পরে কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কেটে যাবে। তখন কি হবে? ভয়ানক অভিশাপ নেমে আসবে। আর যারা এই কাজটি করবেন শান্তি ফেরানোর জন্য বা নিজের মনের মানুষকে কাছে পাওয়ার জন্য, তওবা যদি না করেন বা আমরা যদি তওবা না করি, জাহান্নাম নিশ্চিত। এই কারণে বলছি, কারণ এই জাদুর শাস্তি কি আল্লাহ দিবেন এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। এই কারণে বলছি, এই কাজ করা যাবে না। যদি আমরা কখনো এই কাজ করেও থাকি, খাস দিলে আল্লাহর কাছে তওবা করতে হবে, এবং কোনোভাবেই ভবিষ্যতে এই টাইপের কাজ তো দূরের কথা, এই কাজে কোনো সহযোগিতা করা এবং কাউকে এই কাজে সন্ধান দেওয়াও যাবে না। কেউ যদি মাথা কুটে মরেও যায়,
তারপরেও কোনো তান্ত্রিকের নাম ঠিকানা কাউকে দেয়া যাবে না। প্রিয় লিসেনার্স, এই যে ব্ল্যাক ম্যাজিকের ঘটনাগুলো এগুলো কিন্তু মানে বলার উদ্দেশ্য আমার একটা, যার মাধ্যমে আমি কোনো মেসেজ আপনাদেরকে দিতে পারি। কারণ হচ্ছে সমাজে এই টাইপের কাজ করার লোকের অভাব নাই। কারণ এই টাইপের কাজ করলে তার বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া যায় না। বর্তমানে বাংলাদেশের যে আইন কানুন রয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবশ্য এগুলোর জন্য আলাদা আইন রয়েছে। বাংলাদেশে যেহেতু এটা সম্ভব নয়, এটা প্রমাণ করাও সম্ভব নয়, এই কারণে আইনানুগ কোনো পদক্ষেপ তো নেওয়া যাবে না। আর এই সুবিধা নিয়েই অনেকেই এই কাজটি করে থাকেন। প্রিয় লিসেনার্স, পুলিশের ভয়, জেলখানার ভয়, এটা তো তুচ্ছ। মৃত্যুর সাথে সাথে তো জেলখানা থেকে ডেড বডিটা বের করে দেবে, আত্মা তো চলে যাবে রুহের জগতে। তখন কি হবে? তখন তো আল্লাহর কাছে আমরা চলে যাব, তখন কি হবে? এই জন্য প্রিয় লিসেনার্স, আমরা সকলে সতর্ক হই। আজকের এপিসোড আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন প্লিজ। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আমাদের চ্যানেলের লিঙ্কটা আপনারা শেয়ার করে দেবেন বিভিন্ন জায়গায় আপনাদের পরিচিত মাধ্যমে। আমাদের কিন্তু ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে একই নামে, আফরান দ্য হরর ওয়ার্ল্ড। এই দুটোর লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত পোস্ট করে বা কমেন্ট সেকশনেও আমাদের গ্রুপ বা পেজে জানাতে পারবেন। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনো ভাবে ঘটনা পাঠাতে পারবেন afranthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমরা এবারের এপিসোড শেষ করছি। সকলের জন্য শুভকামনা রইল। আগামীকাল রিমেম্বারিং স্টোরিজের এপিসোড হতে যাচ্ছে ইনশাল্লাহ রাত 10:59। সেটি শোনার জন্য আবারও আমন্ত্রণ জানাচ্ছি। বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের সকলের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আর আবারও শেষ পর্যন্ত একটা কথা না বললেই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক থেকে নিরাপদে রাখুন, হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।